অসুস্থ স্ত্রীকে সামনে রেখে নিজের দ্বিতীয় স্ত্রী আবৃত্তিকে ঘরে তুলল উন্মেষ। চারপাশে চলছে তুমুল হইচই। কিয়ৎক্ষণ পূর্বে ও সম্পর্কে আবৃত্তি ছিল তার শালিকা, তবে আপন নয়। আর এখন দ্বিতীয় স্ত্রী। শাড়ির আঁচলটা মাটি ছুঁই ছুঁই। আবৃত্তিকে নিয়ে ঘরে প্রবেশ করছে উন্মেষ। ক্র্যাচে ভর করে লিভিং রুমে এলো উন্মেষের প্রথম স্ত্রী লেখা। চোখ দুটো পানিতে ডুবে আছে। লেখার কাছে এলো আবৃত্তি। মুখটা শুকনো দেখালো। কিছু বলার জন্য ব্যাকুল হতেই লেখা বলে উঠল, ফ্রেশ হয়ে ঘরে যা, আমি খাবার পাঠাতে বলছি। আপু, তোর সাথে আমার কথা আছে। কোনো কথা নয় আবৃত্তি, সারাদিনের ধকলে কেমন নেতিয়ে পড়েছিস। ঘরে যা, ফ্রেশ হয়ে নে, তারপর সব কথা হবে। লাল চোখে তাকিয়ে আছে উন্মেষ। লেখা ওর দিকেই অগ্রসর হচ্ছে। অন্যদিন হলে এগিয়ে যেত না হয়, তবে আজ যাবে না সে। কেন এমন প্রতিশ্রুতি করালো লেখা? কোনো স্ত্রী স্ব ইচ্ছেতে নিজের সতীন ঘরে আনে, তাও সেই মেয়ে যদি হয় নিজেরই বোন। কি গো, দাঁড়িয়ে আছো কেন? এতটা পথ এসেছো, নিশ্চয়ই শরীর খারাপ লাগছে। আমি লেবু পানি পাঠিয়ে দিচ্ছি। কেন এমন করলে লেখা? এত প্রশ্ন করো না তো উন্মেষ, সর্বদাই বেশি কথা বলো তুমি। আমার প্রশ্নের উত্তর দাও লেখা। প্লিজ, আমি বলেছি তো এই বিষয়ে আর কথা হবে না আমাদের। সব ভেবেই তো সিদ্ধান্ত নিয়েছি আমি। দেখো উমেশ, আমি আজ আছি কাল নেই। তুমি আমাকে খুব ভালোবাসো সেটা বলার বাহিরে রাখে না। তবে আকাশে থাকা অবিনশ্বর আমার সময় কেড়ে নিয়েছেন। তোমার সঙ্গী প্রয়োজন হবে। ভুল ভাবনা তোমার। আমার প্রয়োজন ছিল না কাউকে। আছে প্রয়োজন। দেখো, মাত্রই নতুন বউ ঘরে এসেছে। যদি এসব শুনে তো কেমনটা হবে তখন? বুক থেকে শাড়িটা সরিয়ে ফেলল আবৃত্তি। ঠান্ডা শীতল পানির স্পর্শে কেঁপে উঠছে সে। বাথরুমের দরজায় ঠকঠক আওয়াজ হতে শুরু করেছে। ঝর্ণা বন্ধ করতেই বুঝতে পারল উন্মেষের বোন উষা। তাই বলল, 5 মিনিট অপেক্ষা করো উষা, হয়ে গেছে আমার। আচ্ছা ছোট ভাবি, এগুলো আম্মু দিল। বললো যে বাড়ির নিয়ম অনুযায়ী বাসর রাতে বউকে এই অলংকার পরতে হয়, আর এই অলংকার খুলে দিতে পারে শুধু তার স্বামী। উষা, আন্টিকে বলো এসব রিচুয়াল পালন করার দরকার নেই। লাভ নেই ছোট ভাবি, আম্মু শুনছে না কিছুই। এসব না করলে নাকি ভাইয়ের ক্ষতি হবে। হয়তো আম্মু তোমার উপর রেগে আছেন, তবে সে তো চায় না তার ছেলের ক্ষতি। আমার এসব ভালো লাগে না। উষা চলে যেতেই ভেজা চুল মেলে দিয়ে শাড়ির আঁচল টেনে নিল আবৃত্তি। তোয়ালে দিয়ে মুছে নিল চুল। কান ঘেঁষে একগাছি চুল মেলে দিয়ে বের হলো কক্ষ থেকে। কিছু দূর যাওয়ার পরেই উষা এসে হাজির। মাথায় ঘোমটা দিলে না ছোট ভাবি? ঘুমটা কেন? সে কি, নতুন বউরা ঘোমটা দেয় জানো না? বড় ভাবি যখন এসেছিল তখন তো ঘোমটা দিয়েই ছিল সব সময়। আপু আর আমি কি এক হলাম উষা? আমাদের বিয়েটাও তো স্বাভাবিক নয়। এত অস্বাভাবিকের মধ্যে রিচুয়াল মানার কি প্রয়োজন? ক্র্যাচে ভর করে এগিয়ে আসে লেখা। চলতে কষ্ট হয় দেখে দ্বিতীয় দু হাতে আগলে নেয়। আবৃত্তি নড়ে চড়ে ওঠে। এই পরিবারে লেখার স্থানটা মোটেও ক্ষণস্থায়ী নয়। হঠাৎই মনে হয় আবৃত্তি কখনোই পারবে না এই পরিবারের মন জোগাতে। যে ভরসায় লেখা ওকে রেখে যাচ্ছে সেটা হয়তো সম্ভব নয় কোনো কালেই। মনের ভেতর খচখচ করে ওঠে। দ্বিতীয় সাহায্যে আবৃত্তির সন্নিকটে আসে লেখা। ক্র্যাচে এক হাত রেখে অন্য হাতটা ঠেকায় আবৃত্তির গালে। মন খারাপ? না, তেমন কিছু না। অসুস্থ শরীর নিয়ে বারবার কেন আসছিস আপু? অসুস্থতা তো থাকবেই, বসে থাকলে কি ভালো হয়ে যাবে? তবু তুই। লেখা, সবাই এসে গেছে, খেতে এসো। এখন চল, তোর প্রিয় সব খাবার রান্না করেছি আজ। তুই রান্না করেছিস? তুই আমার জন্য এতটা করলেই আর আমি একটু রান্না করে খাওয়াবো না? ডাইনিংয়ে উপস্থিত প্রায় সকলে, শুধু নেই উন্মেষ। লেখার অসহিষ্ণু কণ্ঠ। মা, উমেশকে দেখতে পাচ্ছি না যে। পরে খাবে বলেছে। সেটা কি করে হয়? নতুন বউকে রেখে পরে খাবে? উষা, আমাকে তোর ভাইয়ের কাছে নিয়ে যেত। অন্ধকার লাইব্রেরিটাতে চেয়ারে বসে দোল খাচ্ছিল উন্মেষ। ঠিক তখনই লেখা এসে দাঁড়ালো পাশে। মেয়েটির উপস্থিতি অনুভব করে উন্মেষ তাকায়। কোটরে ঢুকে যাওয়া চোখগুলো আধার আলোতে ভয়ঙ্কর আর বিধ্বস্ত দেখায়। লেখা মৃদু হাসে। তোমাকে এমন দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছে? অগোছালো লাগে ভীষণ। চুলগুলো এমন এলেবেলে হয়ে গেছে কেন বলো তো? হাতের সাহায্যে উন্মেষের চুলগুলো গুছিয়ে দিতে লাগলো লেখা। মেয়েটি চুলে হাত গলিয়ে দিতেই শান্তি এসে স্পর্শ করে আলগোছে কোমর জড়িয়ে কাছে টেনে নেয় উন্মেষ। লেখা আহত দৃষ্টিতে বলে ওঠে, এখন রোম্যান্স করার সময় বুঝি? তাহলে কখন হবে সময়? ওঠো তুমি, খেতে যাওনি কেন?
আর নতুন বউকে রেখে বসে আছো এই আধারে? কি ভাববে সবাই বলো তো? যা ইচ্ছে ভাবো, আমি এখন যাব না। তুমি বসো আমার পাশে। আহা, বুঝতে পারছো না তুমি? অনেক রাত হয়ে গেছে, বাসর সাজিয়েছি সেটাও দেখলে না। পরে দেখব। তুমি বসো স্থির হয়ে। নতুন বউ যে একা। থাকুক, কথা বলো না প্লিজ। লেখার পেট বারবার চুমু খায় উন্মেষ। বিয়ের 3 বছর হলেও মানুষটার স্পর্শে কেমন শিহরণ জাগে ওর। মোচড়াতে থাকে শরীর, অশান্ত হয় বুক। লেখার এমন করুণ দশায় বিরক্ত হয়ে উন্মেষ বলে, নড়ো কেন? একটু চুপ করে বসো। অনেক হয়েছে, এবার প্লিজ ছাড়ো। নতুন বউ রেখে তুমি বসে আছো? না জানি কি সব ভাবনা জেগেছে সবার। এখন ডিনার না করলে বাসর হবে কখন? তখন থেকে একই কথা বলছো। পাগল মনে হয় আমাকে? বিয়ে করালে জোর করে, এখন আবার বাসর সাজিয়েছো। এসব কি লেখা? আমাকে নিয়ে সার্কাস বানাচ্ছ তুমি? কেন করছো এসব? বলেছি না কাউকে চাই না আমার। তোমার স্মৃতি নিয়েই কাটিয়ে দিব আমি। তবু কেন এমন করলে? ধমকে চোখে জল চলে আসে লেখার। উন্মেষ অনুতপ্ত হয়, 2 হাতে চোখের জল মুছিয়ে বলে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমিও তো একজন মানুষ। আপু, সবাই বসে আছে। দাঁড়া, ওকে নিয়ে আসছি। উন্মেষ বুঝে যায় একে বুঝিয়ে লাভ নেই। আলগুছে কপালে চুমু এঁকে দেয় উন্মেষ। গলা জড়িয়ে ধরে হাঁটতে শুরু করে। আবৃতিকে বসিয়ে দিয়ে গেল লেখা। ঘড়িতে এখন রাত 2 বাজে। অপেক্ষা করতে ইচ্ছে হলো না আর, তবুও চেষ্টা করলো আরো কিছুক্ষণ। রাত যখন 3টে তখন আবৃতি শতভাগ নিশ্চিত উন্মেষ আসবে না। গলা ধরে আসলো মেয়েটির। আলগুছে চোখ বুঝলো, তবে কান্না সেটা কি করে থামাবে। খুব ভোরে জেগে ওঠে লেখা। চোখ মেলতেই দেখতে পায় উন্মেষ শুয়ে আছে পাশে। কয়েক সেকেন্ড থমকে থেকে চোখ বড় বড় হয়ে যায়। তবে কি গত রাতে মিথ্যে বলল উষা? উন্মেষের ঘুম ভীষণ পাতলা, একটুতেই জেগে উঠেছে। লেখাকে হকচকিয়ে যেতে দেখে চোখ কুচকায়। কি হলো? তুমি এখানে? তাহলে কোথায় থাকবো? তুমি তো আবৃতির কাছে ছিলে, তার মানে ওকে ফেলে রেখে আবার চলে এসেছো? আমি কারো কাছেই ছিলাম না। কাল রাতের প্রথম থেকেই আমি এখানে। তবে উষা যে বলল। আমি বলতে বলেছি, তাই বলেছে। তুমি কি আমার কোনো কথা শুনবে না? আমি কত শখ করে ওকে রেখে এলাম, আর তুমি কি না যাওনি একবার? মেয়েটা কি ভাবলো? সবে 5টা বাজে। কাল অনেক রাত অবধি জেগেছ, এখন ঘুমাও। শব্দ করে কেঁদে উঠল লেখা। উন্মেষ জানালার পর্দা মেলে দিতে দিতে বলল, আবার কি হলো বাবা? তুমি এমনটা কেন করলে? আমি ওকে জেগে থাকতে বলে মরার মতো ঘুমিয়েছি। আমার খুব গিল্টি ফিল হচ্ছে। আহা, তুমি সব সময় কাঁদো কেন বলো তো? কান্নায় তোমায় মানায় না একদম, জানো তো। খুবই বিদঘুটে আর পেটনি লাগে। সরো তুমি। অভিমানে কথা হারিয়ে ফেলে লেখা। উন্মেষ পেছন থেকে জড়িয়ে ধরে, ঘাড়ে নাক ডুবিয়ে গন্ধ শুকে। এত আদর সোহাগের দরকার নেই আমার। কেমন ভালোবাসো আমায় আমি তো বুঝে গেছি। হুম, এমনটা না করলেও পারতে তুমি, অন্তত দেখা করে আসতে। পরে দেখা করব। কাল রাত তো ফিরে আসবে না। এসব বাদ দিবে তুমি? সারাক্ষণ একই কথা বলো শুধু, একটু আদর করতেও দাও না। গভীর ঘুমে আচ্ছন্ন আবৃতি। উষা এসে ডেকে গেছে কয়েকবার, কিন্তু সাড়া দেয়নি। এই নিয়ে চটেছেন দ্বিতীয়া। আবৃতির ঘরের কাছে এসে চেঁচামেচি করলেন, বাড়িতে সবাই একটা নিয়ম মেনে চলে। মানছি নতুন এসেছে সে, তাই বলি সকাল 10টায়ও ঘুম ভাঙবে না? বাড়িটাকে কি সার্কাস পেয়েছে? ভদ্রমহিলার চিৎকারেও ঘুম ভাঙেনি আবৃতির। সকাল সকালেই চেঁচামেচি ভালো লাগছে না আলমাস সাহেবের। তিনি বিড়বিড় করতে করতে বেরিয়ে এলেন। গার্ডেনে বসে কাজ করছিল উন্মেষ। বাবাকে দেখে ল্যাপটপ বন্ধ করে দিল। কিছু বলবে বাবা? তোমার মা যা শুরু করেছে, এতে করে বাড়িতে থাকা যাচ্ছে না আর। একটা মেয়ে নতুন এসেছে, কাল এত ধকল কুলিয়ে আজ না হয় একটু বেশি ঘুমাচ্ছে, তাই বলে চেঁচাবে? মা তো অমনি বাবা, তাছাড়া বেলা তো অনেকটা হয়েছে। তুমি তো তোমার মায়ের মতো কথা বলছো দেখছি, তাহলে বিয়ে করলে কেন? তুই সেটা জানো বাবা। সবসময় অন্যের উপর দোষ চাপাবে না তো, আগে নিজেকে গুরুত্ব দাও। তুমি তো মেরুদণ্ডহীন পানিতে পরিণত হতে চলেছ উমেশ। অসুস্থতায় না হয় লেখা অবুঝ হয়ে গিয়েছিল, তবে তুমি তো বুঝদার সুস্থ মানুষ। যাকে বিয়ে করলে সেও নিশ্চয়ই চাইবে স্বামীর ভালোবাসা। দুঃখিত বাবা, তবে আমি নিরুপায়। অসহায়ের মুখোশ খুলে বেরিয়ে আসো, না হলে পস্তাতে হবে। যা হয়েছে তা নিয়ে নেতিবাচক প্রভাব খাটিও না। আমি আসছি, আজ তোমার অফিসে না গেলেও চলবে।
সবে কপাট খুলে বেরিয়েছে আবৃত্তি, সোজা রান্নাঘরে গিয়ে বলল, আন্টি আমি আসলে বুঝতে পারিনি এতটা বেলা হয়ে গেছে। কলি, ওকে বলে দে বাসি কাপড় ছেড়ে গোসল করে আসতে। কিন্তু আন্টি, মুখে মুখে কথা বলা আমার পছন্দ না। সেটা যদি কেউ না জেনে থাকে তাহলে এক্ষুনি জেনে রাখো। রোজ এসব ঝামেলা পোহাতে পারবো না আমি। ছোট মুখে চলে আসে আবৃত্তি, নিজের ঘরে গিয়ে শাওয়ার নিয়ে ফিরে আসে। বিকালটা বড় অধৈর্য অবস্থায় কেটেছে আবৃত্তির। দুপুরের দিকে খাবারের টেবিলে কিছু মানুষকে দেখলেও পরে আর কারো দেখাই পাওয়া গেল না। সন্ধ্যায় লেখা এসে পাশে বসলো, আবৃত্তি হাঁটুতে মুখ গুজে। কি হলো তোর? মন খারাপ? বাবা আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে আপু। জানি, আমার সাথেও কথা বলছে না। চিন্তা করিস না, সময় গেলেই ঠিক হয়ে যাবে। তাছাড়া আমি আছি এবার কদিন। তুই তো বাবার একমাত্র মেয়ে, কত সময় অভিমান করে থাকবে? এমনটা বলিস না আপু, আমি চাই না তোর কিছু হোক। যা হবার তা তো হবেই আবৃত্তি। তবে তুই যে আমার কথাটা রেখেছিস এতে আমি ভীষণ খুশি। এখন তো আমি মরেও শান্তি পাবো। জানিস, উমেশ উপর উপরে যতটা গোছালো ভেতরে ভেতরে ততটাই অগোছালো। ওকে যত্নে রাখিস বোন। আমার দিন তো ফুরিয়েই এসেছে। আর বোনের উপর অভিমান রাখিস না। বিশ্বাস কর, তুই ছাড়া আমি কাউকে ভরসা করতে পারতাম না। আপু প্লিজ আর বলিস না, আমার ভেতরটা ধুকপুক করছে। তোর কি খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? উমেশ, উমেশ! ঠিক আছে রে আপু, তুই চুপ করে বস একটু। তাহলে হৃৎপিণ্ড অমন করে লাফায় কেন? না না, কিছু ঠিক নেই, তুই যেতে দে আমায়। সব ঠিক আছে, আমার প্রয়োজন তোকে, তুই প্লিজ মাথায় বিলি কেটে দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। একটু বিলি কেটে দাও তো ওকে, আমার কাজ আছে একটু। গভীর ধ্যানে চলে যাওয়াতে আবৃত্তির কোনো হেলদোল নেই। উন্মেষ ব্যস্ত হয়ে বলল, আমি কেন? তাহলে কে দিবে? নুরুল চাচাকে ডেকে বলবো ওর মাথায় বিলি কেটে দাও। আশ্চর্য। তুমি একটু বসো, আমি আসছি এইমাত্র, জাস্ট একটু। উন্মেষকে বসিয়ে দিয়ে চলে গেল লেখা। হাঁটতে কষ্ট হলেও বেশ গতিতেই চলল সে। বিপাকে পড়েছে উন্মেষ। উষা এখানেই আসছিল। ভাইয়া আর নতুন ভাবের একান্ত মুহূর্ত দেখে থমকে গেল। বাইরে এসে দরজা নক করলো। নড়ে চড়ে উঠল উন্মেষ। আসবো ভাইয়া? আয়। অনুমতি নেওয়ার কি দরকার? না এমনি, আবৃত্তি আপুর জন্য কিছু শাড়ি পাঠিয়েছে মা। বিকেলে শপিংয়ে গিয়েছিল না, সেখান থেকে এনেছে। ও, তুই রাখ ওখানে। দ্রুত কাবাডে শাড়িগুলো রেখে চলে এলো। একটা কল আসাতে সাইড হয়ে কথা বলছিল উন্মেষ। পেছন ঘরে উষাকে বলবে এখানে থাকতে, অমনি দেখলো উষা নেই। আবৃত্তির মাথায় বালিশ রেখে দিয়ে কক্ষ থেকে প্রস্থান করলো দ্রুত বেগে। শিক্ষা জীবনের শেষ বর্ষে পড়ছে আবৃত্তি। এ বছরটা বেশ গুরুত্বপূর্ণ ওর জন্য। মাস্টার্সটা শেষ হলেই বেঁচে যাবে যেন। তবে গত কয়েকদিনের ঝামেলায় সব উল্টোপাল্টা হয়ে গেছে। আবৃত্তির সকল কাগজপত্র ঘাটছে লেখা, পুরো বেড জুড়ে ছড়িয়ে ছিটিয়ে। কলি চা হাতে এসে বলল, ভাবিমণি, এইটা কি দেহি আমি? এমন কইরে সব সারাইয়া ছিটাইয়া লইছেন কেন? আপনি তো এমন মানুষ না। কাজ থাকলে এত খেয়াল থাকে না রে কলি। তুই কি ব্যস্ত? আর ব্যস্ত? আপনাগো বাড়ির কাম যতদিন ধইরা করতেছি মনে হয় কেউ আমারে তাল পাতার পাঙ্কা দিয়া বাতাস করতেছে। ঠান্ডা বাতাসের মধ্যে বইয়া বইয়া টুকটাক কাম। প্রথম যখন এবাড়ির বউ হয়ে আসি সেদিন তোর মতো আমারও একই কথা মনে হয়েছে। সবাই খুব গোছালো প্রকৃতির, কাজের পরিমাণও টুকটাক। ভালো লাগতো খুব, নতুবা কাজের চোটে একটু বসার উপক্রমও থাকতো না। ভাবিমণি, আপনার দিলে অনেক ব্যথা তাই না? জানেন তো, ভালা মানুষ গো আল্লাহু খুব পছন্দ করে, তাই তাগো আগে আগে লইয়া যাই। তাই এর মানে আমাকে তিনি খুব পছন্দ করেছেন, তাই না রে কলি? হ, মনে হয়। তবে আমি চাই আপনার কিছু যেন না হয়। ভাইজানের মুখটা দেখছেন, চিন্তায় চিন্তায় শুকাই গেছে। তার উপর আপনি আবার আবৃত্তি আপামনিরে এই বাড়ির বউ কইরা আনলেন। এটা কোনো কাম হইল কন্ত? এমন না করলেও পারতেন। অন্তত তো আপনি যতদিন আছেন। ধুর বোকা, তুইও সবার মতো ভাবছিস। সত্যি তো কইলাম, কেউ যে চেয়ে সতীন ঘরে আনবার চাই, আপনি সতীন তো আনলেন। হেই আবার আপনার খালাতো বোন। বস তুই, তোকে একটা বিষয় বলি, আবৃত্তি সুন্দর নাকি আমি সুন্দর? এইটা কোনো প্রশ্ন করলেন আপনি? চুপ কর তো, তুই বল
কে বেশি সুন্দর? দেখ, সত্যিটা বলবি। এখানে কোনো মন কালাকালির বিষয় হচ্ছে না যে মন রক্ষা করবি। আবৃত্তি আপামনি বেশি সুন্দর, তই কি হইছে? আপনি তো বেশি ভালা। শোন তাহলে, আবৃত্তি আমার বোন, ওকে নিয়ে আমি কখনোই হিংসে করি না। তবে অন্য কাউকে নিয়ে আমার ভীষণ হিংসা হবে। আমি মরে গেলেও তোর ভাইজানের পাশে অন্য কাউকে আমার সহ্য হবে না। যতই বলুক তোর ভাইয়া, একটা মানুষের জীবনের এতগুলো বছর একা কাটবে কি করে বলতো? শারীরিক মানসিক অনেক বেশি কাজ করে এখানে। তাছাড়া সবকিছু না হয় বাদই দিলাম, একটা সময় আসবে তোর ভাইয়া বুড়ো হবে, সেই বয়সে কাউকে তো লাগবেই বল। আবৃত্তি কখনো আমার উন্মেষের অযত্ন করবে না। অন্য কারো হাতে ওকে ছাড়ি কি করে বলতো? এখন আমি পুরো নিশ্চিন্তে চোখ বুঝতে পারবো। ফুপিয়ে কান্নার শব্দে লেখা থেমে গেল। কলি কেঁদে চোখ লাল করে ফেলেছে। লেখা তড়িঘড়ি করে বলল, এ কি রে, তুই কান্না করছিস কেন? ভাইজান রে আপনি এত ভালোবাসেন ভাবিমণি? আল্লাহ কেন আপনার অসুখ দিল? কেন আপনার থেকে ভাইজান রে আলাদা করলো? ভালা মানুষরাই সবসময় কষ্ট পাইব কেন? কন তো। কান্না থামা কলি। আর কে বলেছে তোর ভাইজানের থেকে আমি আলাদা হয়ে গেছি? বরং আমাদের ভালোবাসা আরো গভীর হতে শুরু করেছে। যতদিন আছি তোর ভাইয়া এত ভালোবাসা দিবে যে একটা সময় মরতেও চাইবো না, দেখিস। সবার মতো আমিও ভালোবাসার কাঙ্গাল। একবার আপনারে জড়াইয়া ধরি, না হইলে আমার কলিজা ঠান্ডা হইব না, মানা কইরেন না। হেসে উঠল লেখা। কলি জড়িয়ে ধরতেই লেখার দু চোখ দিয়ে পানি নেমে গেল। এই মেয়েটা ওকে ইমোশনাল করে দিল। যার কাছে যায় সে ইমোশনাল করে দেয় ওকে। ও তো চায় না কাঁদতে। লেখা ক্রেচে ভর দিয়ে হাঁটে। পেছনে আসে উন্মেষ। আবৃত্তি ধীরে ধীরে পা ফেলল। ড্রয়িং রুমে এসে সবাই নিস্তব্ধ, কথা নেই কারো মুখে। সবাই চুপ কেন? আমাদের বাড়িতে সন্ধ্যায় প্রায় দিনই আড্ডা হয়। তোমরা সবাই কি ভুলে গেলে? উষা সোফায় শুয়ে ফোন চালনায় মগ্ন। আচমকা বই তুলে নিয়ে বলল, সামনের সপ্তাহে আমার মান্থলি টেস্ট ভাবি, একদমই ভুলে গিয়েছি। আমি পড়তে বসবো। টাটা ভাবি। হনহনিয়ে চলে যাচ্ছে উষা। আবৃত্তি এক পলক তাকাতে না তাকাতেই দ্বিতীয়াও উঠে গেলেন। আলমা সাহেব আগে থেকেই কাজ করছিলেন। উন্মেষ লেখার পাশে এসে বসলো। সবাই রেগে আছে আমার উপর? ভুল ভাবছো তুমি, সময়টা খারাপ, সব ঠিক হয়ে যাবে। আসো আমার সাথে। আবৃত্তি একা থেকে কি করবে? ও বরং আমাদের সাথে আসুক। থাক না লেখা, কলি আছে তো ওখানে, ওর সাথে গল্প গুজব করবে না হয়। সজাগ থাকলে আবৃত্তির কান বেশ খাড়া হয়ে থাকে। উন্মেষ আর লেখার কথাগুলো শুনতে পেয়ে তড়িঘড়ি করে কলির নিকটে এলো। কলি টিভি দেখছিল, হা হয়ে তাকানো। প্রিয় সিরিয়াল চলছে। অন্য সময় হলে বিরক্ত করতো না আবৃত্তি, তবে এখন উপায় নেই। হালকা কাশলো সে, অথচ গভীর ধ্যানে মগ্ন থাকা কলির কর্ণদয় পাত্তাই দিল না। তুমি কি আমার সাথে ছাদে যাবে একটু? সাদে কেন আপামনি? আসো না একটু, ভালো লাগছে না চার দেওয়ালের ভেতরে বসে থাকতে। একটু খোলা আকাশের নিচে ঘুরে আসি। তাই কি করার আর, আসেন যাই। টিভি বন্ধ করে আবৃত্তিকে সঙ্গ দিল কলি। লেখা আর উন্মেষ অনেক আগেই চলে গেছে। ছাদে এসে দুদণ্ড দাঁড়ানোর জো নেই। বাতাসের বেগ বাড়তে লাগলো বিদ্যুতের গতিতে। কলি বলল, হাই হাই, বৃষ্টি আইতেছে, আমি যাই আপামনি। বড় বারান্দা ভরা কাপড় রাইকা আইসি, খালাম্মা খুব রাগ দেখাইব। আবৃত্তির উত্তরের আশা করেনি কলি। ছোট ছোট কদমে চলে গেল মুহূর্তেই। আবৃত্তির ইচ্ছে হয় না যাওয়ার। দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে শরীরে, ভালো লাগছে, বেশ আরাম লাগে। বুকটা শীতলও হয় কিছুটা। দুই নেত্র বুঝে আসে আলগোছে। আকাশ চমকায়। হালকা বৃষ্টি থেকে এবার বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু। বিকেলে ছাদে বসে কাজ করছে উন্মেষ। বেখেয়ালে ব্লুটুথটা হয়তো ফেলে এসেছে, সেটা নিতেই এসেছিল। বৃষ্টির ফোঁটা বড় হতেই ফিরে যাচ্ছিল। মৃদু চমকানোর আলোতে আবৃত্তি দেখতে পেল হঠাৎ। বৃষ্টির পানিতে ভিজে একাকার সে। কপালে কিছু চুল লেপ্টে আছে, খোপা আলগা হয়ে আছে। সামনের চুল বেয়ে পানিগুলো কপাল থেকে নাকে ঠোঁটে লাগছে। মৃদু স্বরে বলল উন্মেষ, হুট করে বৃষ্টিতে ভেজা ঠিক না, এমনিতেই সমস্যায় আছি। আর সমস্যা করো না, ঘরে গিয়ে চেঞ্জ করে নিও, দ্রুত আসো। বিয়ের পর এই প্রথম ওর সাথে কথা বলল উন্মেষ। কেমন করে উঠল বুক, ধক করে উঠল পুরো শরীর। বৃষ্টির জলের সাথে নোনা জল পড়লো কয়েক ফোঁটা। হেলদোল না দেখে বিরক্ত হলো উন্মেষ। দ্রুত আসো, বিপদে ফেলে দিও না যেন আবার। বিয়ের আগের দিনই নিজের ঘর বদল করেছে লেখা। উন্মেষের ঘরটা এখন আবৃত্তির।
তবে ভুলেও সে ঘরে প্রবেশ করছে না উন্মেষ। বারবার ওর কাছেই চলে আসে। লেখা বিস্মিত চোখে তাকানো, বালিশ ঠিক করে শুয়ে পড়ল পাশে। চিন্তিত গলায় প্রশ্ন করে মেয়েটি। তুমি এখানে কেন? তাহলে কোথায় থাকবো? না মানে তোমার তো ওই ঘরে থাকার কথা। তুমি কেন এমন করছো বলো তো? শুয়ে পড়ো। উঠো তুমি। আবৃত্তি নিশ্চয়ই খারাপভাবে নিবে। তাছাড়া তোমাদের সম্পর্কটা সহজ হওয়া প্রয়োজন। খারাপভাবে নিবে না। তুমি বেশি ভাবো সব সময়। আমার ঘুম পাচ্ছে। উঠবে তুমি নাকি টেনে তুলবো? বিরক্ত কেন করছো বলো তো? এক কথা কতবার বলতে হয়? তুমি কেন ঘর বদল করলে? কারণ এখন থেকে ওইটা আবৃত্তির ঘর। পাগল করে দিবে আমায়। বালিশ নিয়ে বেলকনিতে এলো উন্মেষ। মেঝেতে রেখে শুয়ে পড়ল তৎক্ষণাৎ। লেখা কিয়ৎক্ষণ ঋজু ভঙ্গিতে বসে থেকে ক্র্যাচে ভর করে আগাতে লাগলো। ক্র্যাচের শব্দ কানে এলেও শব্দ করল না উন্মেষ। নিঃশব্দে শুয়ে রইল সে। লেখা নিচু হয়ে বসলো পাশে, চুলে হাত বুলিয়ে দিল। স্পর্শ পেয়ে আর একটু আদুরে হয়ে পড়ে ছেলেটা। লেখার কোমর জড়িয়ে ধরে পেটের মধ্যে নাক ঘষে। কি হলো তোমার? কিছু হয়নি। তুমি শুধু আমার থেকে পালাতে চাও। আমি পালাতে চাই না, ভাগ্য আমায় পালাতে বাধ্য করছে। আর তার থেকে বড় কথা, আমি আমার বোনকে নিয়ে এসেছি তোমার জন্য। জানি বিষয়টা লোকজন খুবই খারাপভাবে নিয়েছে, তবে আমি আমার ভালোটা দেখব, এটাই স্বাভাবিক। কোন ভালোটা হয়েছে এতে? নিশ্চিন্তে মরতে পারবো আমি, কারণ আমি জানি আবৃত্তি তোমার সবটা দিয়ে সুখে রাখবে। আর তোমার পাশে অন্য কোনো মেয়েকে যে আমার সহ্য হবে না। চুপ করে রইল উন্মেষ। লেখায় আবার বলা শুরু করলো। উমেশ, আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছো তুমি, কখনো চোখের পানি পড়তে দাওনি। সেবার যখন জ্বর হলো সারা রাত পাশে বসে রইলে। পেট ব্যথা হলেই কেমন বিষণ্ণ দেখাতো তোমায়। জানো, বিয়ের পরের দিনই যখন কাজের জন্য দেশের বাইরে যেতে হলো তোমায়, সেদিন আমি খুব কেঁদেছি। পুরো 1 সপ্তাহ পর এলে। এর মাঝে কখনো ফোনও দাওনি। রাগ অভিমান সব যেন দলা পাকিয়ে যাচ্ছিল। কিন্তু ফিরে এসে এত ভালোবাসা দিলে যে সেই দিনগুলোর জন্য বড় আফসোস হয় আমার। আমি কখনোই হারাতে চাইনি তোমায়, তবে অবিনশ্বর আমায় সুযোগ দিলেন না। বড় ভালোবাসি যে, আর ভালোবাসার মানুষকে বেশি কাছে পেতে নেই। কিচ্ছু হবে না লেখা, কান্না করিও না প্লিজ। লেখাকে বুকে জড়িয়ে ধরলো উন্মেষ। ধীরে ধীরে চুমু খেতে লাগলো পুরো মুখ জুড়ে। খুশিতে মরে যেতে ইচ্ছে করছে লেখার। মানুষটা এত কেন ভালোবাসে ওকে? সেদিনের পর কেটে গেছে একটা সপ্তাহ। 1 সপ্তাহে বদল ঘটেনি কোনো কিছুরই। আবৃত্তির ঘর থেকে বের হওয়ার চেষ্টায়, ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছে। উষা এসে বলল, আমিও যাব ছোট ভাবি। আমার তো প্রবলেম নেই উষা, তবে তোমায় যেতে দেবেন আন্টি? কেন যেতে দিবে না? মা নিজ থেকেই বলেছে তোমার সাথে যেতে। আন্টি নিজে বলেছে। হ্যাঁ, মা যেতে বলেছে। আর মিষ্টি পাঠালো তোমার জন্য। তুমি নাকি ল্যাংচা খেতে খুব ভালোবাসো। তুমি সত্যি বললে উষা? আন্টি পাঠালো আমার জন্য? মিথ্যা কেন বলবো? তাছাড়া মা তো তোমায় ভালোবাসে। শুধু ভাইয়ার সাথে তোমার বিয়েটা। থেমে গেল উষা, কথা ঘুরিয়ে বলল, এখন বলো তো, আমায় নিবে নাকি? তাহলে আমি তৈরি হব। না নেওয়ার কি আছে? আমি তো ক্লাস করব না, কোনো কিছু কাগজপত্রের জন্য যাচ্ছি। তাহলে আমি তৈরি হয়ে গিয়ে। আচ্ছা বলো তো, কি রঙের কামিজে মানাবে আমায়? গোলাপি নাকি বেগুনি? যেটা পরবে সেটাই সুন্দর লাগবে তোমায়। তুমি কি কম সুন্দর নাকি? এটা কোনো কথা হলো নাকি? আমি সত্যি বলছি, তুমি তো খুব সুন্দরী। যে কোনো রং খুব ভালো মানায় তোমায়। খুশি হয়ে গেল উষা। সাথে মুখের লজ্জাটাও ফুটে উঠেছে। আবৃত্তির সাথে কয়েক ঘন্টায় বেশ মিশে গেল উষা। রিক্সা করে ঘুরলো ওরা। রিক্সার হুড তুলে দিয়ে জিজ্ঞাসা করলো, ছোট ভাবি, একটা কথা বলবো? বলো। তুমি কিছু মনে করবে না তো? মনে করব কেন? তুমি নির্দ্বিধায় বলতে পারো। আমি জানি এই প্রশ্ন করা ঠিক না, তবুও জানতে ইচ্ছে করছে। যতটা জানি ভাবি, তোমার আপুর বোন নেই। মানে তোমরা একই মায়ের অংশ নও। সত্য এটা। আপু আমার খালামণির মেয়ে, মানে হচ্ছে আমরা খালাতো বোন। সেটা জানি। তাহলে তুমি কি ছোট থেকে এখানে থাকতে? ঠিক তা নয়, ঘটনাটা ঘটেছে 10 বছর আগে। আমি তখন 9-এ উঠেছি সবে। আমার খুব ইচ্ছে ছিল শহরে পড়ার, আর পড়াশোনাতেও বেশ ভালো। বাবা মা দুজনেই একই অফিসে সরকারি জব করতেন। সেই জন্য স্থান বদল তাদের পক্ষে সম্ভব ছিল না। আমাকে খালামণির কাছে রাখা হলো। মাস 2 পরই খবর এলো বাবা মা মারা গেছেন।
রোড ক্রস করতে গিয়ে দুজনই চাপা পড়েছেন ট্রাকের নিচে। হসপিটালে নেওয়ার সুযোগ হয়নি, স্পটেই শেষ। কতটা শান্তভাবে কথাগুলো বলল আবৃত্তি। উষার শরীরের লোম জেগে উঠেছে, চোখ দুটো থই থই। ঈষৎ শব্দ করে হাসে আবৃত্তি। প্রথম এইসব কথা বলতে গেলে আমার গলা ধরে আসতো, খুব খারাপ লাগতো, তবে এখন অভ্যেস হয়ে গেছে। বাবা মা মারা যাওয়ার পর আমার জীবন নিশ্চিত হয়ে গেল খালামণির বাসায়। খুব ভালোবাসতো আমায়, ছোট থেকে মামুনি বলে ডাকতাম, আর আঙ্কেলকে বাবা বলে সম্বোধন করা শুরু হলো। সব মিলিয়ে লাইফ ইজ হিবিজিবি। পুনরায় শব্দ করে হাসলো আবৃত্তি। উষার মন খারাপ হলো। ক্ষণিক আগেই যার সঙ্গ ওকে আনন্দ দিচ্ছিল, এখন সেই সঙ্গ ওর ভালো লাগছে না। উষার মনের অবস্থা বুঝতে পারলো আবৃত্তি, তাই বলল, ভয় পাচ্ছ তুমি? আমি বুঝতে পারছি এইসব বিষয়ে তুমি খুবই ইমোশনাল ফুল, তবে জানো তো প্রতিটা গল্পের পেছনেই আরো কিছু গল্প থাকে। সময়ের স্রোতে সেসব হারিয়ে যায়, তাই এখন আর কষ্ট হয় না। আরেকটা বিষয় হচ্ছে, বাবা মাকে খুব একটা মনেও পড়ে না, মানিয়ে নিতে শিখে গেছি। এই দেখো কথা বলতে বলতে এসে গেছি আমরা। উষাকে নিয়ে বাড়ির ভেতর চলে এসেছে আবৃত্তি। আবৃত্তি সহজ হওয়ার চেষ্টা করলো, তবে পরনের কামিজ রেখে শাড়ি পরলো। চুলগুলো হাতে খোপা করে বেলকুনিতে আসতেই মনটা ভরে উঠল। লেখাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ঘুমিয়েছিল উন্মেষ। ঘুম ভেঙে যেতেই লেখা হাসলো। ছেলেটার উন্মুক্ত বুকে আঙুল দ্বারা কি সব আঁকতে লাগলো। বাহুতে স্পর্শ করে সামান্য কেঁপে উঠল সে। ছেলেটার শরীরে তাপ বেড়েছে, জেগে উঠেছে উন্মেষ। পিটপিট করে চোখ মেলল। এত ভোরে উঠে পড়েছো তুমি? কেন উঠেছো? ডাক্তার না বলেছে প্রপার ঘুম যেন হয়? তোমার শরীরের তাপ বেড়েছে, দেখতে দাও আমায়। কপাল ছুঁয়ে দেখলো লেখা, তারপর গলাতে হাত রেখে বলল, জ্বর এসেছে মনে হচ্ছে। থার্মোমিটারটা যেন কোথায়? সেটা তো ও ঘরে রাখা, বাদ দাও। এইটুকু জ্বরে আমার কিছু হবে না। চুপ করবে তুমি? জ্বরে শরীর কাঁপো, আর তুমি কি না? কথা বলতে বলতেই উঠে দাঁড়িয়েছে লেখা। ক্র্যাচটা ভেঙে গেছে গত রাতে, সে কথা মনে হতেই মন খারাপ হয়ে গেল। থার্মোমিটারটা নিয়ে আসো না। কি দরকার বলো তো? যাও না একটু। লাগবে না থার্মোমিটার। তাছাড়া এই ভোরে দরজা খুলবে কি? দরজা খোলা লাগবে কেন? আমার কাছে তো চাবি আছেই, তুমি গিয়ে জাস্ট নিয়ে আসবে। থাক না লেখা, শুধু শুধু। শুধু শুধু না, তুমি প্লিজ নিয়ে আসো, না হলে আমার শান্তি হচ্ছে না। তুমি যে কি তোমার পাগল বউ। নিঃসন্দেহে ম্যাডাম। আড়মোড়া ভাঙতে ভাঙতে বেরিয়ে এলো উন্মেষ। আবৃত্তির ঘরের কাছে এসে দ্বিধান্বিত হয়ে উঠল। বেশ কিছু সময় মনোযুদ্ধ চালিয়ে দরজাটা খুলল। শুয়ে আছে আবৃত্তি। কোথায় তার আঁচল আর কোথায় তার পেটিকোট। সারাদিন কাজে ডুবে থাকে উন্মেষ। সেই সকালে বের হলে আসে সন্ধ্যায়, আর ঠিক তারপরেই লাইব্রেরি। সারাক্ষণ সেই লাইব্রেরিতে কাটিয়ে দেয়। আজ বাসায় ফিরতেই দ্বিতীয়া বললেন, আমার ঘরে এসো, কথা আছে। মায়ের কথায় বিস্মিত হলো উন্মেষ। সহসা এমন রূপের দেখা মেলা ভার। এক বুক চিন্তা নিয়ে পরপরই ছুটল মায়ের ঘরে। কিছু বলতে চাইছিলে মা? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কথা, তবে কিভাবে বলবো বুঝতে পারছি না। বলো না, কি বলবে? আচ্ছা শোনো, দেখো আমি মানি আবৃত্তিও তোমার স্ত্রী, তবে লেখার প্রতি বিশেষ দায়িত্ব রয়েছে তোমার। এমন কিছু করো না যাতে শেষ সময়ে এসে মেয়েটাকে কষ্ট পেতে হয়। কি বললে বুঝতে পারিনি মা। আমি বলতে চাচ্ছি, এখনই আবৃত্তি আর তুমি ঝোঁকের বসে বাচ্চা নেওয়ার কথা ভেবে বসো না। আমি তো আবৃত্তির সাথে থাকছি না মা, তাহলে বাচ্চা নেওয়ার কথা আসে কোথা থেকে? তুমি ভুল ভাবছো, আর যা সবসময় চোখে দেখা হয় তা সত্যি নাও হতে পারে। উঠে গেল উন্মেষ। দ্বিতীয়া খোলা চোখে তাকিয়ে রইলেন। তবে কি সেদিন ভুলই দেখছেন তিনি? ছেলের সাথে কথা বলেও মনের খচখচ ভাবটা গেল না দ্বিতীয়ার। সিদ্ধান্ত নিলেন নিজেই কথা বলবেন আবৃত্তির সাথে। সেদিন বাসাতে মেহমান আসার কথা ছিল, সেই সুযোগে কলিকে দিয়ে ডেকে পাঠালেন আবৃত্তিকে। খুশি মনে ছুটে এসেছে আবৃত্তি। মুখটা পাংশুটে রেখে দ্বিতীয়া বললেন, এই ফলগুলো কেটে দাও। ঠিক আছে আন্টি। আজকালের ছেলে মেয়ে তোমরা অনেক বেশি সতর্ক, তবুও বলে রাখা ভালো। পিল টিল খাও তো ঠিক মতো? আবৃত্তি বুঝেনি কথাটা। ফল কাটা রেখে তাকালো দ্রুত। দ্বিতীয়ার মুখে আকাশের সব মেঘ জড়ো। বলতে চাচ্ছি, এখন তো কি সব ঔষধ বের হয়েছে, যাতে যখন তখন বাচ্চা পেটে না আসে, সেসব খাও তো? আমাদের মাঝে কোনো সম্পর্ক তো নেই। ওহ। নিজ ঘরে শুয়েছিল আবৃত্তি। ভালো লাগছে না হঠাৎ। অমন প্রশ্ন করাতে ওর ভীষণ খারাপ লাগতে লাগলো। তখনই ঘরে এলো লেখা। নতুন ক্র্যাচে ভর করে আসছে।
তৎক্ষণাৎ তাকালো না আবৃত্তি, চোখ মুখ স্বাভাবিক করে বলল, তুই আবার হাঁটতে শুরু করেছিস আপু? কত সময় শুয়ে বসে থাকা যায় বলো তো? মানুষ তো আমি। তাও ঠিক। বাবা মা আসবে আজ। জানি। তোকে অন্যমনস্ক দেখাচ্ছে, তোর কি কিছু হয়েছে? কই না তো। মিথ্যে বলিস না। সত্যি কিছু হয়নি। আচ্ছা আপু, বাবা কি এখনো রেগে আছে আমার উপর? ধুর বোকা, বাবা তো রাগ করেননি, শুধু একটু অভিমান করেছিলেন। তাহলেই ভালো। আমার খুব কষ্ট হয়, আমি বোধহয় সবাইকে কষ্ট দিয়ে ফেললাম। বাজে কথা বলিস না তো। বাবা মা তোকে কতটা ভালোবাসে সেটা কি বলে দিতে হবে? আর স্বপ্ন তো আমি করেছি, বরং তোর কাছে আমি ঋণী। কিছু বলল না আবৃত্তি। লেখা উঠতে উঠতে বলল, রান্নাঘরে ছিলি? হুম। ঝোল পরিয়ে ফেলেছিস শাড়িতে, যা বদলে নে। ইচ্ছে করছে না। বাবা মা এসে তোকে এই অবস্থায় দেখলে কি ভাববে বলতো? যা বদলে আয়। চা পানের সাথে সাথে অনেক কথাই হলো দুপরিবারের। এ অনিশ্চয়তার মাঝে কেউ আর দুঃখ টেনে আনলেন না, বরং বিষয়টাকে মসৃণ করার আপ্রাণ চেষ্টা। চা কাপটা নামিয়ে রেখেই তরল রসিকতা করলেন ললিতা বেগম। ওনার এক একটা কথাতে বেশ হাসি তামাশা হচ্ছিল। শব্দের জোর খুব বেশি হওয়াতে নিজ ঘর থেকে শুনতে পেল আবৃত্তি। ভীষণভাবে মন ছুটে যেতে চায়, তবে কোথাও একটা আড়ষ্ট জড়িয়ে রেখেছে। পা যেন আঁকড়ে ধরেছে মেঝে। এত বেশি অস্থির লাগলো যে বের হতে পারল না আর। কিছু সময় যেতেই ললিতা বেগম এলেন। কথার খেয়ে হারিয়ে ফেলা আবৃত্তি হঠাৎই কেঁদে উঠল। বুকে জড়িয়ে পরম যত্নে আগলে নিলেন ললিতা। শোনো, মেয়েরা কখনো কাঁদে না। আমি তো তোমার সোনা মেয়ে না মামুনি, খুব বাজে আমি। রাখো সেসব কথা, তোমাকে কতদিন ধরে দেখি না, আগে প্রাণ ভরে দেখতে দাও তো। সরি মামুনি। আবার কতবার দুঃখ প্রকাশ করে মানুষ, হয়েছে তো। আমার খুব গিল্টি ফিল হচ্ছে, অশান্তিতে মস্তিষ্ক ফেটে যাচ্ছে। বাবার সামনে যাওয়ার মুখ নেই। লক্ষ্মী মেয়েরা কখনো এমন বলে না আবৃত্তি। তাছাড়া এতে তোমার দোষ কোথায়? সবটা ঘটেছে খেলার ইচ্ছেতে, তুমি কেবল বাধ্য পাখি। আমি চোখে মুখে পানি দিয়ে আসি, তুমি বসো। বাথরুম থেকে পানি দিয়ে এসে নিজের ঘরে বাবাকে আবিষ্কার করে আরেকবার কান্নায় ভেঙে পড়ল আবৃত্তি। আসাদ সাহেব ধমকে উঠলেন, রাশভারী কণ্ঠ তার। আমি জানতাম সাহসী তুমি, তবে কবে থেকে এমন ভীতু হলে? এমন মেয়েটা তো আমার নয়। আমাকে ক্ষমা করো বাবা। ক্ষমা করব না, তুমি আমাকে ব্যথিত করলে। আমি ভাবিনি তোমাকে এমন বিধ্বস্ত দেখতে পাবো। আশাহত করলে আমায়। আই লাভ ইউ মামুনি। বাবা, আই লাভ ইউ সো ভেরি মাচ। সকাল সকালে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। ক্র্যাচে ভর করে আসে লেখা, হাতে দই মিষ্টি। আবৃত্তি অবাক হয়নি। এ বাড়িতে একজনই ওর আপনজন। হাজারো ব্যথার মাঝেও মনে রেখেছে ওর পরীক্ষার কথা। আবৃত্তি সামনে এলো, আপুকে দু হাতে আলিঙ্গন করলো। ভালো করে পরীক্ষা দিবি, যা পড়েছিস ইনশাল্লাহ সবই আসবে, দেখে নিস। আপু, আগে বল তোর শরীরটা কেমন এখন? আমি তো গত 2 দিন একটু খোঁজই নেইনি। যাচ্ছে দিন, আমি ঠিক আছি। তোর তো পরীক্ষা, তুই কি করে খোঁজ খবর নিবি? এমনিতেও কত সময় নষ্ট হলো। এখন হাঁ কর তো। আমি যাচ্ছি তাহলে। আপু তুই ঘরে যা। কি করে যাবি? ছাতা নিয়ে যাই, সামনের মোড়ে হয়তো রিক্সা পাবো। কোনো দরকার নেই। তাহলে? উমেশ তোকে পৌঁছে দিবে। কোনো দরকার নেই আপু, আমি একাই যেতে পারবো। ওইটুকু পথ, তারপরে তো রিক্সা বাস কিছু একটা পেয়ে যাব। কথা বলিস না তো। শার্টের হাতা ফোল্ড করে বেরিয়ে এলো উন্মেষ, মুখটা স্বাভাবিক। টাইটা ঠিক করে দিল লেখা। সাবধানে যাবে, পৌঁছে দিয়ে আমায় কল করবে। ঠিক আছে। আর আবৃত্তির এক্সাম শেষ হলে নিয়েও আসবে। বৃষ্টি আজ থামবে বলে মনে হচ্ছে না। গাড়িতে ওঠার সময় উন্মেষ বলল, সামনে এসে বসো। বসলো আবৃত্তি। ভীষণ অস্বস্তি হচ্ছে ওর। এই যে 3 মাস চলে গেল, অথচ কখনো উন্মেষের সাথে একটার বেশি দুটো কথা হয়নি। আর চোখে তাকাতেই লক্ষ্য হলো উন্মেষের খোঁচা দাড়িগুলো নেই। ক্লিন শেভ করা মসৃণ গালটা দেখে আবৃত্তির রাগ হলো। সব ভুলে সঙ্গে সঙ্গে বলে উঠল, ক্লিন শেভ কেন করেছেন? খোঁচা খোঁচা দাড়িতে ভীষণ ভালো দেখায়। শরীর কেমন এখন? কাল অসুস্থ ছিলে, জ্বর কমেছে? জি। উন্মেষ আর কিছু বলেনি। আবৃত্তি ভারী অবাক। উন্মেষ কি করে জানে ওর অসুস্থ হওয়ার কথা? পরীক্ষাগুলো ভালো হয়েছে আবৃত্তির। গত 20 দিন প্রায় পড়াশোনায় ডুবে গিয়েছিল। সমস্ত কিছু ফেলে একটাই মনোযোগ। আজ একদম ফ্রি, আকাশটাও মেঘলা। খিচুড়ি বসিয়েছেন দ্বিতীয়া, সাথে বেগুন ভাজা আর ঝাল করে রান্না করা খাসির মাংস। খাবারটা ভীষণ প্রিয় ওর। গন্ধে পেটের খিদেটা বেড়ে গেল কয়েক গুণ।
ডাইনিংয়ে ছিল উন্মেষ। আজ ছেলেটার গালে খোঁচা খোঁচা দাড়ি। ভালো লাগলো আবৃতির। মেয়েটি ডাইনিংয়ে সময় না ব্যয় করে রান্নাঘরে এলো। দ্বিতীয়া একটু স্বাভাবিক, টুকটাক কথা বলেন। আমি নিয়ে যাব আন্টি? হ্যাঁ, নিয়ে যাও। তরকারি বাটি নিয়ে গেল আবৃতি। লেখা জানে খিচুড়ি খুব ভালোবাসে মেয়েটি, তাই বলল, বসে পড় তুই। না, আমি পরে খাবো, তুই বস তো। লেখা বসলো। উন্মেষ নিজে খাবার বেড়ে দিচ্ছে। লেখার চোখটা ভীষণ জ্বলছে। উন্মেষের মতো কাউকে পেয়ে নিজেকে ধন্য মনে হলো। উন্মেষ বলল, খাচ্ছ না কেন? খাচ্ছি তো। কোথায়? এই তো। খাবারের লোকমা মুখে দিল লেখা। আচমকা গলায় উঠে গেল। আবৃতি পানি দিল। হাত বুলিয়ে দিচ্ছে উন্মেষ। দুজন যেন লেখার জীবনে ঢাল হয়ে দাঁড়িয়েছে। আর একটু পানি খাবি আপু? না, ঠিক আছে। পানির গ্লাস সরিয়ে নিল আবৃতি। দ্বিতীয়া ডিম ভাজি রেখে বললেন, বসে যাও আবৃতি, লেট করো না। পরে খাচ্ছি আন্টি। এখনই বসো। একটাই চেয়ার খালি, সেটা হচ্ছে উন্মেষের বাবাস। ডান পাশে বসা লেখা। হাত দিয়ে ওড়নার কোণ গুটাতে লাগলো আবৃতি। লেখা চোখ দিয়ে ইশারা করলো বসতে। আবৃতি বসলো ঠিক, তবে ভেতরটা অশিষ্ট। উন্মেষ নিজেও খুব একটা খেতে পারল না। উষা বলল, ছোট ভাবি, শপিং করতে যাবে প্লিজ? শপিংয়ে যাবে? আমি তো সবে মাত্র বাসায় এলাম উষা। প্লিজ আসো না। ঠিক আছে, তুমি তৈরি হও, আমি বরং ফ্রেশ হয়ে আসি। থ্যাঙ্কস। রিকশায় চড়তে ভালো লাগে আবৃতির, তাই ওরা রিকশা নিয়ে রওনা হলো। মলিন হয়ে এসেছে উষার মুখশ্রী। বাচ্চা একটা মেয়ে, সবে ক্লাস 10-এ পড়ে। সবসময় হাসি খুশি থাকবে, প্রাণোচ্ছল হবে মুখ, তা না করে কেমন গুমোট। এমনকি কেঁদে লাল করে ফেলেছে মুখ। আবৃতি একবার প্রশ্ন করতে চাইলো, তবে ভেতর থেকে সায় আসছে না। উষার ইচ্ছে হলে উষাই বলবে না হয়। শপিং মলে ঢুকে খুব একটা শপিং করলো না উষা। দেখা গেল এই দোকান সে দোকান ঘুরছে শুধু। আবৃতি পুরোটাই লক্ষ্য করছে, তবে নিশ্চুপ রইল। উষা ঈষৎ হাসার চেষ্টা করে বলল, কিছু খেয়ে নিই আমরা। এক্ষুনি? হ্যাঁ, পরে আবার শপিং করব না হয়। আসো। ফুড সেকশনে এসে খাবার অর্ডার করলো ঠিকই, তবে উষার মনোযোগ অন্যদিকে। আবৃতি লক্ষ্য করলো নাক বরাবর একটা ছেলে বসে। ইশারায় দুজন কথা বলছে কিছু। মগজটা এবার কিছু বুঝলো বোধ হয়। আবৃতি খপ করে ধরলো হাত। উষা হকচকিয়ে উঠে। কিছু বলতে চাইছো উষা? না মানে ছোট ভাবি। কেঁদেছো খুব? কি হয়েছে তোমার? আমাকে ভরসা করতে পারো উষা, আর মনে হচ্ছে তুমি আমাকে ভরসা করেই এখানে এসেছো। আমি প্রেগনেন্ট ছোট ভাবি। মাথাটা ঘুরিয়ে এলো আবৃতির। উষার হাতটা ধরেছিল এত সময়, এখন সেটা আলগা হয়ে এলো। উষা প্রায় ডুকরে কেঁদে উঠল। আবৃতি সামনে নিল নিজেকে। উষার হাত ধরে বেরিয়ে আসার সময় ছেলেটিকে বলল, আমাদের সাথে আসো। উষা কাঁদছে খুব। লেকের ধারটা খুব নির্জন। আবৃতি চায়নি রেস্টুরেন্টে অত মানুষের সামনে কোনো ঝামেলা হোক। আবৃতি সময় নিয়ে ছেলেটাকে শুধালো, তোমার নাম? ইয়াস মুক্তাদির। ইয়াশ, পড়াশোনা করো তো? জি। কোন ক্লাস? মেডিকেল 3rd ইয়ার। ও না হয় ছোট মানুষ, তুমি তো প্রাপ্তবয়স্ক ছেলে। তাছাড়া মেডিকেল স্টুডেন্ট। স্বাস্থ্য সচেতন সম্পর্কে আমার থেকে তোমার ধারণা বেশি। তাছাড়াও মানলাম আবেগে করেছো এটা, তাই বলে বেবি আসতে পারে এটা মাথায় রাখবে না? কথাগুলো বলে অস্থির হয়ে এলো আবৃতি। মাথায় কিছু আসছে না। এটা কোনো সাধারণ ঘটনা নয়। উষা কাঁদছে খুব। ইয়াসের মুখটা একেবারেই নেতিয়ে গেল। আবৃতি শান্ত হলো। পরিস্থিতি যেমনই হোক সবটা মুষ্টিবদ্ধ করতে হবে। কিছুটা শঙ্কা নিয়ে বলল, ইয়াশ, তুমি নিশ্চয়ই এই বাচ্চাকে অস্বীকার করছো না? সি ভাবি, এমনটা আমি কখনোই ভাবতে পারি না। বিশ্বাস করুন, আমি উষাকে ভীষণ ভালোবাসি। কিছু ভুলের কারণে আজ এই দশা। তবে আমি চাই আমাদের সন্তান আসুক পৃথিবীতে। কেঁদো না, আমি দেখি কি করতে পারি। আর সবচেয়ে বড় কথা, সন্তান আসার খবরটা জানানো যাবে না কাউকে। যত দ্রুত সম্ভব তোমাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তোমরা যা করেছো এটা ধর্ম সমাজ কোনো দিক থেকেই ঠিক নয়। আমাদের বিয়ে হয়ে গেছে ছোট ভাবি। ভুল করলেও অতটাও পাপী নই আমরা। প্রথমে শখ হলেও কোথাও একটা শান্তি লাগে আবৃতির। অন্তত বাচ্চাটাকে অবৈধ নামক শব্দটা বই বেড়ানো লাগবে না। দুদিন ধরে উন্মেষের সাথে কথা বলার চেষ্টা করছে আবৃতি, তবে হচ্ছে না কোনো ক্রমেই। আজ সন্ধ্যায় বাড়ির মেইন ফটকে অপেক্ষা করলো। উন্মেষের গাড়িটা গেট দিয়ে ঢুকতেই একটা মেসেজ পাঠালো, আমার সাথে একটু দেখা করবেন প্লিজ, খুব আর্জেন্ট প্রয়োজন। আমি বাড়ির পেছনের রাস্তায় অপেক্ষা করছি। উন্মেষ বেশ আতঙ্কিত হলো। পাছে মেয়েটির বিপদ হলো নাকি এই ভয়ে দ্রুত গাড়ি পার্ক করে বের হলো। আবৃতি পায়চারি করছে এদিক সেদিক। বিচলিত দেখায় খুব। উন্মেষ উদ্বিগ্ন গলায় শুধায়, কিছু হয়েছে তোমার? কোনো সমস্যা? সামনে যাই আমরা, এখানে কথাটা বলা ঠিক হবে না।
নীরবে এগুলো উন্মেষ। বক্ষের মাঝে অচিরেই জেগে উঠল তীব্র ব্যথা। ভয় আর আতঙ্কগুলো শরীরে সুজ হয়ে বিঁধে উঠল। একসময় নির্জনে উপস্থিত হয় দুজনে। তখনই আবৃত্তি বলে, একটা বিষয় খুব বেশি জটিল হয়ে আছে, আমার মাথা কাজ করছে না, সেই জন্যই আপনাকে ডাকলাম। এমনকি আপুকেও বলতে পারছি না সেসব। অসুস্থ শরীর নিয়ে কি করবে? কি কথা? যা লেখাকে বলতে পারছো না? আসলে হ্যাঁ বলো। তুমি ঘেমে যাচ্ছ আবৃত্তি। উষা প্রেগন্যান্ট। শুনতে পেল না উন্মেষ। ওর কান দুটো বোধ হয় তালাবদ্ধ। হাত কসলাতে লাগলো আবৃত্তি। ভীষণ চিন্তা ফুটেছে চোখে মুখে। উন্মেষের কপালে ভাঁজ। আপনি রাগ করবেন না প্লিজ, পুরো বিষয়টা বোঝার ট্রাই করেন। উষা কোথায়? আগে আপনি আমার কথা শোনেন। ওকে ডাকো, আমি জানি আশেপাশেই আছে। আড়াল থেকে কাছে এলো উষা। হাত পা কাঁপছে বেশ। মেয়েটির পাতলা গরনে পেটটা নিচু হয়েই আছে। বোঝা যায় খুব বেশি দিন হয়নি ঘটনার। উন্মেষ বলার পূর্বে আবৃত্তি বলল, আসলে হয়েছে কি? আমি কথা বলি। মিয়ে যায় আবৃত্তি। উন্মেষ ভালো করে বোনকে দেখে, তারপর সজোরে চটটা বসায় মসৃণ গালে। আবৃত্তি ছুটে এসে আগলে নেয়। উন্মেষের কপালের রগ জেগে উঠেছে। ভয়ে কান্না করে দেয় উষা। আবৃত্তি প্রায় চেঁচিয়ে বলে, পাগল হলেন? বাচ্চা মেয়েটাকে এভাবে মারলেন? বাচ্চা? কে বাচ্চা? বাচ্চা হলে নিশ্চয়ই আজ এভাবে আসতে পারতো না। ভুল হয়ে গেছে, আপনি সমাধান করবেন কি? তা না করে চুপ থাকো তুমি, আমি ওর সাথে কথা বলছি। একদম সাফাই দিবে না। আর আঘাত করবেন না ওকে, এই বয়সটাই ভুলের। প্রশ্রয় দিও না। আর ভুলের বয়সে ভুল করতে হবে এমন কোনো শব্দ নেই। প্রেম করেছে বেশ ভালো, তাই বলেছি ঘৃণায় আমার শরীর গুলিয়ে আসছে। কেঁদো না বোন, আমি কথা বলছি। হিচকি তুলতে তুলতে সরে যায় উষা। আবৃত্তি উন্মেষের মুখোমুখি হয়। উন্মেষ লক্ষ্য করে মেয়েটির চুল ছাড়া আজ। বাতাসে উড়ে হয়েছে সব এলোমেলো। ভীষণ অগোছালো হয়ে আছে, তবুও কোথাও একটা গোছানো। চোখ সরায় উন্মেষ। আবৃত্তি বলে, এই বয়সে ভুলটা খুব কি অস্বাভাবিক? কি বলতে চাইছো? উষা বাচ্চা, বয়সটা খুবই কম। মানুষ তো প্রাপ্তবয়স্ক হয়েও ভুল করে বসে, কত শত ভুলের মাঝেও বেঁচে থাকে। তাহলে বাচ্চা মেয়েটির ভুলকে? পরিস্থিতি কেমন তা জানো না তুমি? সেজন্যই বলছি। তাছাড়া ওরা অলরেডি ম্যারিড। আর যাই হোক, ওদের মাঝে সর্বোচ্চ পাপ তো হলো না। অন্যদিক ফিরিয়ে নিল চোখ। উন্মেষ কিছুই ভাবছে না এখন। কোথাও একটা হারিয়ে গেছে বোধ করি। আবৃত্তিই বলল, পারিবারিকভাবে ওদের বিয়ের ব্যবস্থা করতে হবে। আর উষার প্রেগন্যান্সির কথাটা একদমই জানানো যাবে না কাউকে। ইয়াসের সাথে কথা হয়েছে আমার। ছেলে খারাপ নয়, মেডিকেল স্টুডেন্ট, শুধু ভুলটা করে বসলো। সে যাই হোক, আপনি বাসায় ম্যানেজ করুন কোনোভাবে। সবসময় আমাকেই কেন ম্যানেজ করতে হবে বলতে পারো? বেশ কদিন যুদ্ধ চলছে বাসায়। কেউ বুঝতে পারছিল না উন্মেষ কেন এখনই বিয়ে দিতে চায় উষাকে। প্রেম করেছে, রিং বদল হোক, বিয়েটা না হওয়ার সময় হলেই হবে। তবে বাচ্চা মেয়েটিকে এখন বিয়ে দিতেও চাচ্ছে উন্মেষ। এই বিষয়টা লেখাও মানতে পারছিল না। অনেক বুঝিয়ে সকলকে রাজি করিয়েছে ছেলেটা। উষা ভাইয়ের ঘরটাতে এখন আর আসে না। তার ভাইয়ের ঘর মানে তো ওই লাইব্রেরি। সেখানে দীর্ঘ সময় কাটায় উন্মেষ। ভাইকে কৃতজ্ঞতা জানাতে চায় উষা। কত ঝড় সহ্য করতে হলো ওর জন্য। উন্মেষ তখন বড় জানালার কাছে বসেছিল। চাঁদ দেখছিল রোজকার মতো। কখনো বা বই হাতে নিয়ে দীর্ঘ সময় বই পড়ার অভ্যাস। বেশ উসখুস করছে মন। অস্বস্তি ভরা হৃদয়টাকে টেনে হিঁচড়ে নিয়ে এলো উষা। উন্মেষ তখন চোখ বুজে, ভাইয়া। কিরে, এখন তুই এলি যে? আর বলেছি না এই স্লিপারটা পরে টই টই করে ঘুরবি না? পিচ্ছিলেটা, কখন পড়ে যাবি বলা যায়? ভাইয়ের কথায় দু চোখ ভরে উঠে উষার। উন্মেষ প্রায় দু হাতে ষোড়শী বোনটাকে বুকে টেনে নিল। মাথায় হাত বুলাতে থাকলো অনবরত। যা হবার হয়েছে। জীবনটা অনেক বড়। তুই একা না এখন, আরেকটা প্রাণ আছে তোর মাঝে। ভাইয়া মেরেছি, আবার ভাইয়াই তো আদর করব। সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। হয়েছে আমার ক্রন্দন কুমারী, আপনার বিয়ের অনুষ্ঠান হবে আজ বাদে কাল। আর আপনি কি না? কাঁদছি না তো। তাহলে দু চোখে পানি কেন? এমনি এমনি। কলির মাথাটা ভনভন করছে। লাইব্রেরি পরিষ্কার করছিল সে। ঠিক তখনই ভাই বোনের কথাগুলো শুনতে পেল। হা হয়ে যাওয়া মুখটা মুহূর্তে বন্ধ করে দেয় আবৃত্তি। টেনে বের করে নিয়ে আসে। ওখানে কি করছিলে তুমি? আমি তো বই ঘর পরিষ্কার করতেছিলাম আপামনি। ও, যাও এখন। ঠিক আছে। এ বাড়িতে কলির সাথে সব থেকে ভালো সখ্যতা লেখার।
মেয়েটিকে খুব ভালোবাসে কিনা। তাই হয়তো সন্ধ্যায় শুনে আসা কথাটা হজম হয়নি এখনো। লেখাকে বলার জন্য আঁকুপাকু করছে মন। লেখা বেশ বুঝতে পারছিল বিষয়টা, একটা সময় প্রশ্ন করেই ফেলল। কি হলো তোর? তখন থেকে দেখছি এমন করছিস। হয়েছে কি ভাবিমণি? সেটাই তো জানতে চাচ্ছি। আসলে আবৃতিকে আসতে দেখে দমে গেল কলি, সঙ্গে সঙ্গে বলল, আপনার জন্য গরম পানি নিয়ে আইতেছি, পায়ের ব্যথা সারবনে। হ্যাঁ, নিয়ে আয়। কলির সাথে আবৃতির চোখাচোখি হলো। আবৃতি লক্ষ্য করেছে চোরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে কলি। আবৃতিকে দেখে লেখা বলল, ওভাবে দাঁড়িয়ে কেন আছিস? এমনি আপু, তোর পায়ের জন্য মালিশ নিয়ে এসেছি, এটা খুব কাজে দেয়। আমার জন্য এত মায়া কেন তোর? কলির হাবভাব সুবিধার নয়। আবৃতি ঠিক ভরসা করতে পারছে না। ওর সন্দেহটা বারবার ঘুরপাক খায়। মেয়েটি বিচলিতভাবে বেলকনিতে পায়চারি করছিল। ঠিক তখনই অপর পাশের বারান্দায় এলো উন্মেষ। আবৃতি প্রায় সঙ্গে সঙ্গে বলল, কিছু কথা ছিল। হ্যাঁ বলো। সেদিন যে উষা আপনার সাথে দেখা করলো, লাইব্রেরিতে বসে আপনারা কি এমন আলোচনা করেছেন যা অন্য কেউ জানলে হিতে বিপরীত কিছু হতে পারে? বুঝিনি তোমার কথাটা। তাছাড়া আমরা তো শুধু স্লিপার নিয়ে কথা বলেছি। উষাকে বললাম যাতে ওই স্লিপার না পড়ে। আর কিছু? হ্যাঁ, ওই তো বললাম, এখনো তো একা নয়, ওর সাথে আরেকটি প্রাণ মিশে আছে। নিজের প্রতি যত্নশীল হতে কেন বলো তো? আসলে সেদিন লাইব্রেরিতে কলি ছিল, পরিষ্কার করছিল কি সব যেন, আমাকে দেখে প্রায় ভরকে গিয়েছিল। কিছু শুনেছে কি? জানি না তো, জিজ্ঞেস করাতে অস্বীকার করলো। তবে দুদিন ধরেই কেমন ছটফট করতে দেখলাম। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলে নিব, তুমি চিন্তা করো না। আবৃতি ঘরের পথে অগ্রসর হতে উন্মেষ পিছু ডাকলো। শোনো। থ্যাঙ্কস। শুকনো হাসলো আবৃতি। কিছু বলতে পারছে না মেয়েটি। ঠান্ডা লেগেছে লেখার। খ্যাক খ্যাক শব্দ করে কাশছে সে। চিন্তিত হয়ে গেল উন্মেষের মুখ। আলগোছে মেয়েটির মাথাটা বুকে চেপে নিল। কি হয়েছে? বুকটা এত অস্থির লাগছে কেন? শুয়ে থাকো এইভাবেই, ভালো লাগে। কাল যখন থাকবো না তখন কি করবে? না থাকার কথা কেন আসছে এখানে? এটা তো সত্য, যখন তখন আমার মৃত্যু হতে পারে। সে তো আমারও হতে পারে। আমারটা নিশ্চিত। সকলের মৃত্যুই নিশ্চিত। তুমি আমি বুঝলে না কখনো। বুঝতে চাইছিও না, শুধু এভাবে থেকে যাও লেখা, আমার সবটা জুড়ে থেকে যাও প্লিজ। থেকে গেল লেখা। বুকের ভেতরে থাকা শব্দগুলো কত রকমের আন্দোলন শুরু করেছে। এদিকে লেখার কর্ণধার সচকিত হলো। মনে হলো হৃদয়ের কোথাও ঝড় উঠেছে। তবে সেটা স্বীয় হৃদয় নাকি সামনে থাকা ব্যক্তিটির হৃদয় ঠিক ঠাওর হচ্ছে না। ওই তো কয়েক বছর আগে লেখার সাথে প্রথম দেখা, পারিবারিকভাবেই বিয়েটা হলো। উন্মেষ তখন সবে পড়াশোনা শেষ করে নিজের বিজনেসে হাত রেখেছে। বিয়ের প্রথম রাত্রিতে খুব একটা কথা হলো না। দুজন দুমুখী হয়ে শুয়ে রইল কেবল। পরদিনই কাজের চাপ এলো। বাবা বললেন, এখন যাওয়ার প্রয়োজন নেই। যাব আমি। ফিরে আসবেন কবে? যেদিন সময় হবে। ওইটুকুই। তারপর মন খারাপ করে বসলো লেখা। কেউ দেখলো না সেসব। একদিন পর পাঠানো হলো বাবার বাড়ি। আবৃতি তখন ভীষণ ব্যস্ত। পড়াশোনায় বারবারই বেশ সিরিয়াস। রাত জেগে পড়াতে চোখ ডুবে গেছে। এত সবকিছুর মাঝেও লেখার জন্য সময় বের করলো মেয়েটি। পুরো 2 রাত্রি নিয়ে শুনলো লেখার মনের কথা। একটা মানুষকে ক্ষণিকেই কতখানি ভালোবেসে ফেলেছে। জীবনের সব প্রাপ্তি যার নামে লিখে দিতে চায়। সর্বশেষ একটা দুঃখ জানালো। ও আমায় কেন কল করলো না? 7টা দিন পর এলো উন্মেষ। সেদিনও কথা হলো না লেখার সাথে। ঠিক তার পরের দিনই নিজ ভালোবাসার সিক্ত করে দিয়েছিল লেখাকে। পৃথিবীর সমস্ত সুখ এনে দিয়েছিল হাতের মুঠোতে। লেখা উচিরেই বুঝেছিল মানুষটা ওকে সব থেকে বেশি ভালোবাসে। এত ভালোবাসা হারিয়ে যাচ্ছে অতলে। লেখা ঘুমের মধ্যেই ডুকরে উঠল। উন্মেষ আঁকড়ে ধরল মেয়েটিকে, চুমুতে ভরিয়ে দিল মুখশ্রী। হাত বুলাতে বুলাতে যেন আওড়ালো। চলে যেও না প্লিজ, আমি বড় একা। উষার বিয়ের দিন সব থেকে বেশি খুশি দেখালো আবৃতিকে। মেয়েটি খুব বেশি সুন্দর। অতিরিক্ত সুন্দরীদের বেশি সাজলে নাকি খুবই বাজে দেখায়। সেজন্যই মেয়েটি সাজলো না খুব। সন্ধ্যায় যখন উষার বিদায় হলো, সকলেরই মন খারাপ। তবে অদ্ভুতভাবে কেউ কাঁদল না। সবাই যেন অনুভূতি হারিয়ে ফেলেছে। গেট থেকে বিদায় দিয়ে ফিরছিল উন্মেষ। তখনই ওদের এক ক্লায়েন্ট এসে বললেন, হ্যালো মিস্টার উন্মেষ। হাই মিস্টার রহমান, ভালো আছেন? জি, খুব ভালো আছি। কোনো অসুবিধা হয়নি তো? কি যে বলেন, আপনাদের বাড়ি মানে আমাদের নিজস্ব ঠিকানা। এখানে চোখ বন্ধ করে থাকা যায়। ধন্যবাদ।
ওই মেয়েটাকে আবৃতিকে দেখালো লোকটা। উন্মেষ কথা না বলায় ফের বললেন, আসলে আগেরবার যখন এসেছি তখন তো দেখিনি। আমার ওয়াইফের ছোট বোন। আমার শ্যালকে তো চিনেনি। গত বছর পরিচয় হলো না তো, ওর জন্য মেয়ে দেখা হচ্ছিল। আপনার শালিকাকে খুব পছন্দ করেছে। হতাশাজনক ভাবে বলতে হয় ও বিবাহিতা। কি বলেন? ওইটুকু মেয়েটা বিবাহিতা? খুবই খারাপ লাগলো। কোথায় ওইটুকু মেয়ে? ওর 2 বছরের একটা বাচ্চাও আছে। আপনি বড় অ্যাডভান্স হয়ে গেছেন, একটু পিছিয়ে আসুন। জানেন তো আগে আগে বিয়ে করা উচিত। লেখা নিকটস্থ হতেই, শোনো, আবৃত্তির পেটে পেন হচ্ছে কিছুদিন, পেন কিলার শেষ হয়ে এসেছে, একটু এনে দিবে? ঠিক আছে, আমি যাচ্ছি। রাতে খাবারের সময় আবৃতির সাথে দেখা হলো উন্মেষের। মেয়েটি আজ শাড়ি পরেনি, নর্মাল সালোয়ার কামিজ পরেছে, তবে আজও ওনাটা মেঝে ছুঁই ছুঁই। অভ্যেসটা গেল না আর। উন্মেষ বেলকনিতে এসে দাঁড়ালো। আজ আবৃতি এলো না। অপেক্ষা করতে করতে সিগারেট ধরালো উন্মেষ। তখনই কাশতে লাগলো আবৃতি। চটপট ফেলে দেয় ফিল্টার। আবৃতির কাশি থামে। মারার প্ল্যান করলেন নাকি? জানতাম না তুই বসে আছো। যাতা, একটুর জন্য আমার প্রাণটা চলে যাচ্ছিল। লেখা বলল তোমার পেটে পেইন হচ্ছে আজকাল। পেন কিলারটা ফুরিয়ে গেছে কাল, আজ আর যাওয়া হয়নি বাহিরে। এটাই তো নিতে আগে, এখন কি অন্যটা নাও? বিয়ের 2 মাস যেতে না যেতে খবর এলো উষা প্রেগনেন্ট, বাচ্চা মেয়ে। অল্প বয়সে মা হওয়াটা স্বাস্থ্য ঝুঁকির। দ্বিতীয় প্রায় ফোনের মধ্যেই মেয়েকে বকা দিলেন, তবে সবশেষে খুশিও বোধ করলেন। নানি হতে যাচ্ছেন তিনি। ওনার প্রথম নাতি বা নাতনি আসতে চলেছে। উষার শ্বশুরবাড়ি থেকে দাওয়াত এসেছে, বিকেলে যাবে সকলে। আলমাস সাহেব হাত ভর্তি করে মিষ্টি এনেছেন। মেয়ের শ্বশুরবাড়ি যাবেন বলে কথা, কোনো কমতি যেন না থাকে। শরীর খারাপ থাকা সত্ত্বেও আবৃতি উঠে এলো। লেখার পা এখন অনেকটাই ঠিকঠাক, স্ক্র্যাচে ভর করে হাঁটতে হয় না, তবে হাঁটতে একটু অসুবিধা হয়। লেখা এক হাত আবৃতির গালে ছোঁয়ায়। কিছু প্রয়োজন হলে কোলেকে ডেকে নিবি। ঠিক আছে আপু, তোরা সাবধানে যাস। আর আপু, পৌঁছে ফোন দিবি। দিব, তুই এখন ঘরে যা, রেস্ট কর। তোরা যা, তারপর না হয় যাই। না, আগে তুই যাবি। যাচ্ছি। এরই মধ্যে উষার কল এলো। উষা হঠাৎই বলল, আমার মেয়ে হলে যেন তোমার মতো হয় ভাবি। কেন বলতো? তোমার নাকটা আমার ভীষণ ভালো লাগে। নাক ভালো লাগে? হ্যাঁ গো ভাবি, জানো তোমার মুখের দিকে তাকালে প্রথম মেয়েই আমার তোমার নাকটা ভাসে, মনে হয় একদম খেয়ে ফেলে। ছি উষা, কি ভাষা তোর, অশ্লীল হয়ে গেছিস। শোনো ভাবি, আমি খুব পেকে গেছি, তবে এই লাইফটা দারুণ, খুব বেশি এনজয় করছি। তাই? একদম। বাহ, আমার ননদিনীর মুখে লাজ লজ্জা সব হারিয়ে গেছে দেখছি। সে তো এখন মা হতে চলেছে, বরের ভালোবাসায় দিশেহারা। এবার লজ্জায় হাসলো উষা। লেখা দেখলো পৌঁছে গেছে, হাত নাড়িয়ে বলল, এসে গেছি। সবাইকে দেখে না নেমে পারল না উষা। ইয়াস দ্রুত ধরলো মেয়েটির হাত। আজকাল মেয়েটি ভুলে যায় তার পেটের মধ্যে অন্য একজনের বাস, খালি ছটফট করে। ইয়াস চোখ রাঙায়। সাবধানে চলো, কখনো না পড়ে টরে দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে। সরি। থাক, এবার আসো আমার হাত ধরে। লেখা এসে উষার গাল টেনে দিল। এইটুকুনি মেয়ে। লেখার যখন বিয়ে হয় তখনও উষা ফ্রকের সাথে ছোট ছোট প্যান্ট পরে ঘুরত, আর সেই মেয়েটা মুহূর্তেই এত বড় হয়ে গেল। মেয়েদের বড় হওয়ার সাথে সত্যিই বয়স নামক সংখ্যার কোনো যোগ নেই। প্রায় প্রতিটি মেয়েরই লড়াই করে বাঁচতে হয়। তাদের সংগ্রাম শুরু হয় মায়ের গর্ভ থেকে বের হয়েই। কথার ফাঁকে আবৃত্তির কথা ভুলে গিয়েছিল লেখা। হঠাৎ যখন মনে হলো তখনই কল করলো। হ্যাঁ আবৃত্তি, আমরা পৌঁছে গেছি। তুই ঠিক আছিস? আপু, তোদের সব ঠিকঠাক আছে তো আপু? সব ভালো। আচ্ছা, সাবধানে চলিস, তোর পাটা কিন্তু এখনো রিক্সে আছে। ঠিক আছে আমার বোনু, আপনার কথা মাথায় থাকবে। সকাল থেকে প্রচন্ড পেট ব্যথা। এখন দুপুর হয়ে এসেছে। আবৃত্তির পেট ব্যথা যেন দ্বিগুণ হারে বাড়ছে। মেয়েটি সাপের মতো মোচড়ায়, খুব যন্ত্রণা হচ্ছে। ইদানিং সমস্যাটা বেড়েছে খুব, নিজেকে স্থির রাখতে পারছে না। চোখ দিয়ে জল নেমে আসছে। কলিং বাজলো তখনই। আবৃত্তির শরীরে এক ফোঁটা শক্তি অবশিষ্ট নেই। কলিকে ডাকে সে। কলি, কলিং বাজে, দেখো তো কে এলো। আর একটু গরম পানি বসাও তো, পেটে গরম ভাপ দিতে হবে। ঠিক আছে আপামনি। দরজা খুলে কলি দেখলো উন্মেষ দাঁড়ানো। সে বলল, ভাইজান, আজকে এত আগে আগে আইলেন যে? কিছু ফাইল নিতে এসেছি, ভুলে রেখে গিয়েছিলাম। আচ্ছা। তড়িঘড়ি করে চলে গেল উন্মেষ। কলি গেল রান্নাঘরে।
পানি বসানোর জন্য হাঁড়ি নামানোর সময় কাচের বোতল পড়ে গেল। সেই বোতলের এক অংশ লাগলো পায়ে। চেঁচিয়ে উঠল কলি। আবৃতি তখন ঘুমিয়ে জল। উন্মেষ ছুটে এলো, দেখলো কলির পা কেটে গেছে। বিরক্ত হলো সে। সাবধানে কাজ করো। কতখানি কেটে গেল? কি করছিলে এখানে? আবৃতি আপামনির পেট ব্যথা, গরম পানির ভাপ দেওয়ার লাইগা পানি গরম দিতে আইছিলাম। আর তখনই নিজের পাটা কাটলি? উত্তর করে না কলি। উন্মেষ ওকে ঘরে পৌঁছে দেয়। বেশ অনেকটা কেটেছে। মলম আর ব্যান্ডেজ দিয়ে ফিরে আসতেই আবৃতির গোঙানি কানে আসে। মেয়েটা আর্তনাদ করে বলছে, কলি, একটু গরম পানিটা নিয়ে এসো, যন্ত্রণা বেড়েছে। দ্বিধায় পড়ল উন্মেষ। গরম পানি বসিয়ে যায় আবার কলির ঘরে। কলি চোখের পানি নাকের পানি এক করে ফেলেছে। কেটেছে অনেকটা, ব্যথায় হিচকি তুলছে। উন্মেষ বুঝতে পারলো একে বলে লাভ হবে না। গরম পানি নিয়ে আবৃতির ঘরে যেতেই উন্মেষ দেখলো মেয়েটি আগে থেকেই পেট উন্মুক্ত করে রেখেছে। নজর ঘুরিয়ে নিল উন্মেষ। মেয়েটি ঠোঁট কামড়ে নিজের ব্যথা দমানোর প্রয়াসে। উপায়হীন উন্মেষ এগিয়ে এলো। গরম পানির ব্যাগটা আলগোছে ধরলো আবৃতি পেটের উপর। এতে কিছুটা আরাম বোধ হলো মেয়েটির। বেশ কিছুটা সময় এভাবেই চলল। উন্মেষ একবারও তাকালো না আবৃতির দিকে। মেয়েটি যখন প্রায় ঘুমিয়ে পড়েছে তখন উন্মেষ উঠে এলো। যাওয়ার পূর্বে আবার চোখ গেল উন্মুক্ত উদরে। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে মেয়েটির শাড়ি নামিয়ে দিল। ঘরে এসে ফাইল গুছিয়ে নিতেই তুমুল বৃষ্টি শুরু। ফোন এলো। আলমাস সাহেব জানালেন আজ ওনারা আসতে পারবেন না, কারণ ওইদিকে ঝড় চলছে খুব। উন্মেষকে বলা হলো দ্রুত বাড়ি ফিরতে। বলে রেখে দিল উন্মেষ। অফিস গেল না আর। তাছাড়া আবৃতির শরীরও খারাপ। সন্ধ্যা হয়ে এসেছে। উন্মেষের খেয়াল হলো বৃষ্টির পানি আসছে জানালা দিয়ে। তড়িঘড়ি করে ছুটলো আবার। আবৃতি জানালার কাছে একদম। পানি এসে ভিজিয়ে দিয়েছে ওকে। চট করে জানালা বন্ধ করে দিল। এদিকে আবার লোডশেডিং এর শুরু। জেনারেটর নষ্ট হয়ে আছে। চার্জার লাইট নেই বাসায়। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে মোম ধরালো। ড্রয়িং রুমে আর কলির ঘরে একটা দিয়ে আরেকটা রাখলো আবৃতির রুমে। জুবুথুবু হয়ে গেছে আবৃতি। ভ্রু কুঞ্চিত করলো উন্মেষ। হালকা হাতে মেয়েটির কপালে স্পর্শ করতেই বুঝলো জ্বরে অবস্থা খারাপ। তার উপর বৃষ্টির পানিতে অর্ধ ভেজা শরীর। হালকা স্বরে মেয়েটিকে ডাকলো উন্মেষ। আবৃতি উঠে বসার চেষ্টা করো। কথাটা কানে যায়নি মেয়েটির। জ্বরের প্রভাব খুব বেশি হওয়াতে অনেকটাই চেতনাহীন সে। এক পর্যায়ে কাঁপতে লাগে আবৃতির দেহ। কোমল গোলাপি ঠোঁটটা যেন আরো রক্তিম হয়ে উঠেছে। শুকনো ঢোক গিলল উন্মেষ। আবৃতির গালে হালকা করে চাপড় দিয়ে আবার ডাকতে লাগলো, ওঠো আবৃতি। চেতনাহীন আবৃতি উঠল না, বরং আরো বেশি করে আঁকড়ে ধরল বিছানা। সাথে বক্ষস্থলে চেপে ধরল উন্মেষের হাত। এবার উন্মেষ পড়ল বিপদে। ছেলেটা কি করবে বুঝতে পারছে না। এদিকে আকাশে মেঘ ডাকছে গুরুম গুরুম। ভেজা শরীর স্পষ্ট হয়েছে। এভাবে থাকলে মেয়েটির বড় কোনো রোগ বাঁধবে। আলগোছে কোলে তুলে নিল উন্মেষ। বাচ্চা ছানার মতো করে গুটিসুটি হয়ে রইল মেয়েটি। বহু চেষ্টা করেও পুরোপুরি জ্ঞান ফিরাতে পারল না। আবৃতির শাড়ি বদল করে নর্মাল টপস পরিয়ে দিল উন্মেষ। অস্পষ্ট তার কণ্ঠ। নিচু হয়ে শোনার চেষ্টা করলো উন্মেষ। যেও না চলে, প্লিজ যেও না। আমি তোমায় ভালোবাসি না তোমায়। আবৃতি বলছে। সারা রাত আবৃতির কাছেই ছিল উন্মেষ। কতবার মেয়েটি কেঁপে উঠেছে হিসেবহীন। জ্বরটা নেমেছে এখন। উন্মেষের চোখে আলো আসতে ঘুম নেমে গেল। আবৃতির পাশে আধশোয়া হয়ে বসে রইল। মেয়েটির মাথায় হাত বুলালো কয়েকবার। আর তার পরপরই মেয়েটির কপালে এঁকে দিল উষ্ণ ঠোঁটের পরশ। কলি বলল, আবৃতি আপামনি, আপনি উইটেন না। তবু ওঠার চেষ্টা করলো আবৃতি। মাথা নাড়াতেও কষ্ট হচ্ছে। কলি সাহায্য করে দিল। আবৃতি থ হয়ে বসে। কলিই বলল, কি যে হয়েছিল আপনার শরীরে? জ্বর যে হু হু কইরা বাড়তেছিল। জ্বর বেড়েছিল খুব? হ, মনে হইতেছিল গরম পাতিলাই হাত রাখছি। আপু কি ঘরে? কলি, একটু ডেকে দাও না। ভাবিমণি তো ঘরে নাই। কোথায় তাহলে? কাল তো খুব বৃষ্টি আসিল, তাই আইতে পারে নাই কেউ। ও বলে থেমে গেল আবৃতি। দেখতে পেল নিজের গায়ের জামাটা। কিছু সময় ভ্রু কুঞ্চিত করে থেকে কলিকে প্রশ্ন করবে ভাবল। তবে ততক্ষণে চা হাতে চলে এসেছে উন্মেষ। চুলগুলো এলোমেলো। কলি উঠার চেষ্টা করতেই উন্মেষ বলল, সাবধানে, তোর পায়ের যে অবস্থা। কথাটা বুঝিনি আবৃতি। উন্মেষ চা রাখতে রাখতে বলল, তোর চা দিয়ে এসেছি, ধীরে ধীরে ঘরে যাবি। বিকেলে ডাক্তার নিয়ে আসবো। ঠিক আছে ভাইজান, আমি যাই। কোনো দরকার হইলে ডাইকেন। যা। কলি চলে গেল। আবৃতি চা তুলতে যেতেই উন্মেষ বলল, আমি দিচ্ছি, জামা আমি বদলে দিয়েছি। হঠাৎ উন্মেষের এমন কথাতে চমকে যাওয়ার কথা থাকলেও
চমকালো না মেয়েটি, শুধু একবার তাকালো। চা শেষ করে রেখে দিল কাপটা। উন্মেষ ধীর হস্তে মেয়েটার মাথায় হাত ছোঁয়ালো। চোখ বন্ধ করে রইল মেয়েটি। জ্বর নেমে গেছে, কিছু বলছো না যে? কি বলবো? কিছু একটা, অন্তত ভালো খারাপ রিয়্যাক্ট করা যেতেই পারে। আমার কোনো অনুভূতি নেই। মিথ্যে কেন বলো, যখন সে মিথ্যেটা কোনো কাজেই দিবে না? সত্যি ছিল এটা। থাক, আর সত্য মিথ্যে জানতে চাই না। শোনো, আমাকে কিছুদিনের জন্য বাসায় দিয়ে আসবে প্লিজ? হঠাৎ? প্লিজ দিয়ে আসো আমায়, আমার দম বন্ধ হয়ে আসছে। তাহলেই বুঝো আমার কেমন লেগেছিল। উন্মেষ, তুমি এটা বলতে পারো না। কথা বলিও না আবৃতি। সব তো ঠিকই ছিল, আজ তাহলে এমন কেন বললে তুমি? এর জন্যই আমি আসতে চাইনি। তুমি তোমার কথা রাখোনি তবে? দোষ দিবেন আবৃতি, আমি আমার দিক থেকে কখনই কমতি ছিলাম না। বুঝেছি। কি বুঝলে? আজ আমি এখানে উপস্থিত আছি তাই সবকিছুর এত ঘাটতি। রাগ হলো উন্মেষের। আবৃতি নাক ফুলিয়ে বসে রইল। দুজনের মধ্যে একটা আক্ষেপ রইল। একটা সময় পর উন্মেষ বলল, আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, তবে এখনো আমার অনুভূতি মরে যায়নি, আর না কখনো যাবে। আমার প্রথম ভালোবাসা, প্রথম অনুভূতি ছিল। আন্টি তবে ভুল বলেননি কিছু। আমি সত্যি আমার আপুর সংসার ভাঙতে এসেছি। এত ভালো না হলেও পারতে, অন্তত আমার জীবনটা এভাবে পচে যেত না। দুপুরের দিকে ফিরে এলো সবাই। আবৃতি হঠাৎ করে বাড়ি যেতে চাইছে, এই বিষয়টা হজম হলো না লেখার। সে তো সরাসরি উন্মেষকে অভিযোগ করলো। তুমি ওকে কিছু বলেছো? কি বলবো? তাহলে বাড়ি যেতে চাইছো হঠাৎ? তাকে জিজ্ঞাসা করো। অদ্ভুত, কালও তো সব ঠিক ছিল। তুমি বসো তো। বসেই তো ছিলাম। আবার বসো। পায়ের ব্যথাটা বেড়েছে, তাই না? কি করে বুঝলে? ম্যাজিক। বলেই গাঢ় হাসলো উন্মেষ। লেখার পাটা নড়াচড়া করে দিল। উন্মেষই দিতে এসেছে আবৃতিকে। আজও আঁচলের ঠিক নেই মেয়েটির। চুলগুলো উড়ে গেছে বাতাসে। গাড়ি থেমেছে অনেক সময়। আবৃতি যখন ধ্যান ভাঙে তখন দেখতে পায় উন্মেষ তাকানো। লজ্জা পেলে না তো? কেন লজ্জা পাবো? শাড়ি ঠিক তো করো আগে। ঠিক করার কি আছে? সেটাই। এখানে কেন এলাম আমরা? অতীতকে অনুভব করতে। আমি চাই না। না চাইলেও যেতে হবে। উন্মেষ প্লিজ। একা একা কেন জ্বলবো আমি? তুমিও তো সমান দোষী, তাই না? ভালো তো আমি একা বাসি না। নীরব হয়ে এলো আবৃতির দৃষ্টি। মেয়েটির চোখে মুখে ভয়। উন্মেষ তাচ্ছিল্য নিয়ে তাকিয়ে রইল নিষ্ঠুর নারীটির পানে। যা সইবার ক্ষমতা নেই তা কেন করতে যাবে? পরকীয়া শব্দটি খুবই নিচু মানের। আর এই পরকীয়ার দায়ভার এড়াতে কিনা বিয়ের পর উন্মেষ আর আবৃতির যোগাযোগ হারিয়ে যায়। পুরো পৃথিবীর নিকট সবটা ঠিক দেখিয়ে ভেতরে ভেতরে যন্ত্রণায় ভুগছিল দুটি অতৃপ্ত হৃদয়। সন্ধ্যায় যখন বাড়িতে এলো ওরা, তখন আবৃতি একদমই চুপচাপ। মেয়েটি যেন হারিয়ে ফেলেছে নিজেকে। থমকে গেছে ও পৃথিবী। উন্মেষ স্বাভাবিক, অভ্যেস হয়ে এসেছে সবটা। নামও এসে গেছি। আমি তোমাকে ঘৃণা করি উন্মেষ। জানি সেটা। কেন ওখানে নিয়ে গেলে আমায়? আমার ভেতরকার সামান্য যন্ত্রণা অনুভব করাতে। ঠিক করলে না এটা। কোনো কিছুই ঠিক ছিল না আবৃতি। গত কয়েক বছরে ঠিক হয়নি কিছুই। খুব ঘৃণা করি তোমায়। অন্তত আজকের দিনটার জন্য হলেও আমি তোমায় ঘৃণা করি। ভীষণ ঘৃণা, ভীষণ ভাবে। তাহলে বুঝো আমার বুকে কতটা ঘৃণা জন্মানোর কথা। হাত দিয়ে মুখ ঢেকে ফেললো আবৃতি। ছলছল নয়ন দেখাতে চায় না উন্মেষ। দাঁত কামড়ে পরিস্থিতি সামলায়। এই স্মৃতিটুকুই সহ্য হলো না তোমার? আর আমার সবটা জুড়ে যে স্মৃতি বইছে সেটা কেমন করে সহ্য করেছি আমি? ঠিক করলে না উন্মেষ। এই সময়ে এসে আমায় এত যন্ত্রণা না দিলেও পারতে। তুমি ঠিক করেছিলে নিষ্ঠুর মেয়ে। চলে যাও প্লিজ। এই নিষ্ঠুর মানুষকে আগলে নিও না আর। বহু আগেই সরিয়ে দিয়েছ। আর শোনো, সরে যেতে চাইলেই সরে আসা যায় না। থেমে গেছে আবৃতি কান্না। উন্মেষ কাছে আসলো, মাথায় স্পর্শ করলো ধীর হাতে। কালকের জন্য সত্যি দুঃখিত। তুমি বৃষ্টির পানিতে ভিজে গিয়েছিলে। জামা না বদলে দিলে জ্বর বেড়ে যেত আরো। প্রায় এক সপ্তাহ কেটে গেছে। আবৃতি খুবই শান্ত। বাড়ি এসে থেকে নিজের ঘরে শুয়ে থাকে। লেখার সাথেও টুকটাক কথা বলতে চায় না। আবৃতিকে নিতে এসেছে লেখা, সাথে অবশ্য উন্মেষও এসেছে। ললিতা বেগম নাস্তা রাখলেন। কতদিন পর এলে বাবা? আজ থেকে যাও। অন্য এক সময় থাকবো মা, আজ আসার কথা ছিল না। তবে আপনার মেয়ে শুনল না কথা। খুব জ্বালায় তোমায়? ছি ছি, কি বলছেন? লেখা খুবই লক্ষ্মী মেয়ে, মাঝে মাঝে বায়না করে এই যা। তোমার জামাই কখনো আমার দোষ ধরেছে মা? সবটা নিজের উপর নিয়ে নেয়। বড় ভাগ্যবতী আমি। সেই জন্য বোধহয় তোর হাতে সময় দিলেন না সৃষ্টিকর্তা। মা, তুমি আবার কান্না করছো? কাঁদে না তোমা, বস তোরা, আমি রান্নার ব্যবস্থা করি।
তার আগে কথা দাও রান্নাঘরে গিয়ে কাঁদবে না। দূর বোকা, রান্নাঘরে কেউ কাঁদে? তুমি কাঁদো মা, আমি তো তোমাকে চিনি। বুকে বই রেখে চোখ বন্ধ করেছিল আবৃতি। হঠাৎ মাথায় স্পর্শ পেয়ে চোখ মেলল। কি রে, ঘুমাসনি তুই? না, তুই কখন এলি আপু? বললি না তো আসবি। বললে তো তুই নিষেধ করতি। নিষেধ করতে কেন যাব? ও মা, আমি জানি না বুঝি? যদি বলতাম ফিরে যাওয়ার কথা, তুই সরাসরি নাকচ করে দিতি। আমি তো জানি সেসব। কিছুদিন পর যাব আপু। আমি তোকে নিতেই এসেছি, আর যেতেও হবে। শোন, আমি বুঝতে পারি আমার সময় ঘনিয়ে এসেছে। ভরসা হারিয়ে ফেলছি রে। তুই কথা দে আমায়, সবটুকু দিয়ে উন্মেষকে দেখে রাখবি। আমায় যে খুব ভালোবাসে ছেলেটা, আমি ছাড়া মরেই যাবে। তুই ওকে বাঁচিয়ে রাখবি বোন। লেখার অপারেশন আজ, শেষ চেষ্টাটা করতে চায় সবাই। আবৃতি বোনের হাত ধরে বসে আছে, মুখটা হু হু করছে। অন্যদিকে উন্মেষ বিচলিত, ভীষণ বেপরোয়া হয়ে গেছে ছেলেটা। সবকিছু ফেলে বারবার লেখার নিকট আসছে, মেয়েটাকে বুকে জড়িয়ে নিচ্ছে আষ্টেপৃষ্টে। সবাই কাঁদছে। বিগত 2 মাস ধরে লেখা একেবারেই অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না। আবৃতি যত্ন নিয়েছে সর্বদা, এমনকি প্রথমে 1 মাস লেখার সাথে ঘুমিয়েছে। লেখার শ্বাসগুলো ঘন ঘন আবৃতিকে কাছে ডাকে। আপু কথা বলিস না প্লিজ, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবার নেই আবৃত্তি, সবকিছু বহু আগেই শেষ হয়ে গেছে। এমন কথা বলিস না আপু, তোর কিচ্ছু হবে না রে, তোর কিচ্ছু হতে দেব না। তুই ছেড়ে যাস না আপু, মরে যাব আমি। খুব কষ্ট হচ্ছে আমার, খুব বেশি কষ্ট। কি করব আমি, কি করে বাঁচাবো তোকে? আল্লাহ এত নিষ্ঠুর কেন হলেন? কাছে আয় বোন, পাগলামি করিস না। পৃথিবীর সমস্ত কিছুর বিনিময় হলেও তুই ওকে দেখে রাখবি বোন। কথা দে আমায়, সামলে নিবি ওকে। আপু, কথা দিলি তো? দিলাম কথা। হাওমাও করে কাঁদছে আবৃতি। লেখা শুকনো হাসলো। উন্মেষ পাগলের মতো ছুটছে এদিক সেদিক। লেখার 2 চোখ বেয়ে নেমে গেল জলের স্রোত। মেয়েটা দেখে যাচ্ছে ওর প্রিয়তমকে, ওর প্রথম ও শেষ ভালোবাসাকে। মেয়েটি চলে গেল 3 দিন। শুধু তাই নয়, এরই সাথে ঘটে গেছে দম বন্ধ এক ঘটনা। লেখার যখন অপারেশন হয় তখন পাশের এক ভবনে আগুন লাগে। অপারেশন প্রায় শেষ, আর হতাশাজনকভাবে অপারেশন সাকসেসও হয়নি। লেখা নিথর দেহটা নিয়ে যাওয়া হয় পাশের লাশ ঘরে। সেখানে আরও কিছু দেহ ছিল। মূলত মেয়েটির শরীরের বিভিন্ন অংশ পচে যাওয়াতে দুর্গন্ধ বের হচ্ছিল, তাই অন্য ঘরে নিয়ে পরিষ্কার করার ব্যবস্থা হচ্ছিল। তখনই ঘটে দুর্ঘটনা। পাশের ভবন থেকে আগুন এসে পড়ে সে ঘরটাতে। লেখার মরদেহ সহ আরও 2টো মরদেহ পুড়ে যায়। মৃত স্ত্রীর দেহর জন্য পাগলামি করে উন্মেষ। আগুনের মাঝেই ছুটে যায়। একসময় বাঁ হাতের এক পাশ পুড়েও যায়। গার্ডরা এসে ধরে নিয়ে আসে। ততক্ষণে জ্ঞান হারিয়েছে উন্মেষ। কান্নার রোল পড়ে গেছে, শোকের উপর শোক। লেখার পুড়ে যাওয়া দেহটা নিয়ে আসা হয়। শেষ দেখার সুযোগ হয়নি কারোর। জ্ঞান ফেরার পর একদমই স্থির হয়ে যায় উন্মেষ। লাশ দাফন করার সময়ও কোনো কথা নেই। আবৃতি ঘরের এক কোণে বসে পাগলের মতো কান্না করে। কেউ ভালো নেই কোথাও। যন্ত্রণায় সবার অবস্থা খারাপ। এই ভয়ানক শোকে কাটলো 3টে দিন। সবার চোখ মুখের অবস্থা খুবই খারাপ। খাওয়া দাওয়া করেনি কেউই, নিদ্রাহীন চোখ। কলি গ্রামের বাড়ি গিয়েছিল, এই খবর পেয়ে চলে এসেছে আজ। ওর ভাবতেও কষ্ট হচ্ছে, হাসি খুশিতে থাকা পরিবারটা এতটাই ভেঙে গেছে। লেখার মতো সুন্দর একটা প্রাণ এই পৃথিবীতে নেই। 2 চোখের কোণ বেয়ে ঝরছে পানি। চোখ ভর্তি অশ্রু নিয়ে চুলোতে ভাত বসালো সে। দ্বিতীয়ার ঘরে গিয়ে বলল, খালাম্মা, এইভাবে তো জীবন যাইব না। না খাইয়া থাকলে তো ভাবিমণি আর ফিরা আইব না। তুই এখন যা কলি। কলি এবার এলো আবৃতির ঘরে। মেঝেতে পড়ে আছে আবৃতির দেহ। গোসল নেই কতদিন, গায়ে জড়ানো মলিন শাড়ি এলোমেলো হয়ে পড়ে আছে এদিক সেদিক। কলি আঁচল টেনে দিল বুকে, মাথায় হাত বুলিয়ে দিল কয়েকবার। আবৃতি আপামণি, আপনিও যদি এমনে ভাঙ্গা পড়েন তো সামাল দিব কেডা? কেউ তো একজন সামলান। আপু চলে গেল কলি। ওঠেন আপনি, গোসল কইরা আহেন, আমি গরম পানি কইরা দেই। কেন এমন হলো বলো তো কলি? আমার আপু তো সুখেই ছিল। আগে গোসল কইরা আহেন। গরম পানি দিয়ে গেল কলি। আবৃতিকে গোসলে পাঠিয়ে এলো উন্মেষের ঘরে। ছেলেটার মাঝে এত বেশি পরিবর্তন এসেছে যে মনে হচ্ছে প্রাণহীন একটা দেহ। একটা ছবি হাতে বসে আছে, চোখ নিবদ্ধ বাহিরে থাকা গাছগুলোর দিকে। রোজ সকালে পাখিদের আনাগোনা দেখতে ভালোবাসত লেখা। উন্মেষকে তুলে নিত মাঝে মাঝে, বায়না করতো একসাথে ভোর দেখবে বলে। উন্মেষ ফুপিয়ে ওঠে। কলির হৃদয়টা ছ্যাদ করে উঠল। উন্মেষকে কিছু বলার মতো ভাষা সে পেল না। 10 দিন পর আজ দ্বিতীয়া এসেছেন রান্নাঘরে। অনেকটা সামলে নিয়েছেন নিজেকে। সত্যিই তো, এভাবে আর কতদিন? তিনি প্রায় চেঁচাচ্ছেন।
ভাত রান্না করলে যদি ভাত থেকেই যায় তবে ভাত রান্নার কি দরকার? আজ থেকে চুলোয় কিচ্ছুটি বসাবো না। করি, এই করি, সবাইকে বলে দে যদি এমন করে তো আমি চলে যাব বাড়ি থেকে। সবাই মিলে আমায় পাগল করে দিচ্ছে। কি শুরু করেছো তুমি? কি শুরু করব? দেখ না কি অবস্থা তৈরি হয়েছে। ভাতের হাঁড়ি ভরা থাকে রোজ, সব ফেলতে হয়। অকল্যাণ হচ্ছে না? পরিস্থিতিটা তো বোঝো। তুমি চুপ করো। এগিয়ে গেলেন দ্বিতীয়া, চুল মেলে দিয়ে আবৃতি হাঁটুতে মুখ গুজে। দরজায় ঠক ঠক আওয়াজ করলো দ্বিতীয়া। রেসপন্স নেই মেয়েটির। চিৎকার করলেন এবার। কানে কি তুলো দেওয়া? শোকের পাহাড় নামিয়ে রেখেছে সবাই, বাঁচতে হবে না। ঘাড় ঘুরালো আবৃতি। দ্বিতীয়া দেখলেন ফ্যাকাশে মুখে। অসাধারণ লাগছে ওকে। চমকালেন তিনি। আগে কখনো এইভাবে দেখা হয়নি। ধীরে মেয়েটির কাছে এলেন, মাথায় হাত বুলালেন। দিন তো যেতেই থাকবে মা। লেখা আমার মেয়ের থেকেও অধিক। কখনো ভুল ধরতে পারিনি ওর। এমনই লক্ষ্মী সে। ঝগড়ার কথা চিন্তায়ও আসেনি। আমার ছেলেটা ভেঙে গেছে, তুমি একটু সামলাও, অন্তত লেখার কথাটা ভেবে। আবৃতি দেখলো উন্মেষ চোখ বন্ধ করে আছে। ঘুমায়নি বোঝা যাচ্ছে। আলগোছে কপাল স্পর্শ করলো, চুলের মধ্যে হাত গলিয়ে দিল। খুব বিচিত্র জীবন, তাই না আবৃতি? মানুষ তো আমরা, অনুভূতির মৃত্যু কি আছে বলেন? গত 10 দিন আমি বুঝে গেছি, সময় আমাদের ব্যতিক্রম কিছুর সাথে পরিচয় করায়। এভাবে ভেঙে পড়লে চলবে? আপুর আত্মা কষ্ট পাবে তো। মেয়েটা এভাবে চলে গেল আবৃতি। শোনেন, আপনাকে এভাবে দেখতে ভালো লাগে না আমার। বসো, তোমার বোন আমায় যাতনা দিয়ে গেল, অসহ্য লাগছে সব। কখন এতটা মায়া জন্মেছে বুঝতেও পারিনি। আপনি ওঠেন তো। আবৃতি নিচ থেকে উঠিয়ে দিল উন্মেষকে। ছেলেটার এমন রূপ আগে কখনো দেখেনি। ঘর গোছালো আবৃতি, লেখার জিনিসগুলো এক সাইড করে রাখলো। উন্মেষ বলল, এগুলো সরিয়েও না। সরাচ্ছি না তো। গোসল সেরে বের হলো উন্মেষ। তারপর নামাজ পড়লো, দোয়া করলো লেখার জন্য। ঠিক হলো কবর জিয়ারতে যাবে, আবৃতিও যাবে সাথে। নামাজ পড়ে এসে দুজনে বের হলো। কবরের নিকটে যেতেই আবৃতির পা থমকে গেল। না চাইতেও চিৎকার এলো বুক চিরে। মেয়েটার কান্না দেখে উন্মেষের বুকটা ফেটে যাচ্ছে। ওর যে খুব কষ্ট হয়। আবৃতি নিজেকে সামাল দিতে পারে না। উন্মেষকে সামলাতে গিয়ে নিজেই ভেঙে পড়েছে। তুমি এমন ভেঙে যাচ্ছ কেন বলো তো? আপুর জায়গায় আমি কেন মরলাম না উন্মেষ? চুপ করো আবৃতি, এসব বলতে নেই। আল্লাহ নারাজ হন, লেখা বড় লক্ষ্মী, ও ভালো আছে দেখে নিও। আমার খুব কষ্ট হচ্ছে, বুকটা ছিঁড়ে যাচ্ছে। আমি মরে কেন যাচ্ছি না? আপুর সাথে কেন এমন হলো? ভিজা দুই নয়ন আড়াল করলো উন্মেষ। আবৃতি চোখ মুছিয়ে দিয়ে বার কয়েক চুমু খেলো। রাতের শেষ ভাগে এসে লেখার ছবিটা বের করলো উন্মেষ। এটা প্রথম দিনের ছবি, যেদিন প্রথমবারের মতো যাওয়া হয়েছিল লেখাদের বাড়ি। তুমি আমার জীবনে দীর্ঘশ্বাস হয়ে এসেছিলে লেখা, ফিরেও গেলে দীর্ঘশ্বাস হয়ে। আমি কখনো তোমায় বুঝতে দেইনি। সবটা সুন্দর ছিল, কষ্টে ছিলাম আমি, তবু ভালো ছিল সব। তুমি চলে গিয়ে সবটা দীর্ঘশ্বাসময় করে দিলে। মাঝের সময়টুকু হয়তো আমি অনুভব করিনি, পাথর ছিলাম, তবু এখন মনে হয় যা হচ্ছিল তাই হতো। তোমার শূন্যতা আজ আমায় ভোগাচ্ছে। নির্জন রাত্রিতে লেখার ছবিটা কেটে ফেললো উন্মেষ। এক বুক সমান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা আমাদের বর্তমানকে ঘৃণা করি, অতীতের জন্য ছটফট করি, আর ভবিষ্যতের চিন্তায় জীবন নষ্ট করি। আমার কাছে সবটাই তিক্ত ছিল, তবু এখন মনে হয় তুমি থেকে গেলেও পারতে। কষ্ট চেপে না হয় বেঁচে থাকতাম আমি। লেখার মৃত্যুর শোকটা সবে কাটাতে শুরু করেছে সবাই। কিছুদিন পূর্বে মেয়েটির জন্য শতেক এতিম বাচ্চা খাওয়ানো হলো, মিলাদ পড়ানো হলো। ধীরে ধীরে স্বস্তি আসতে শুরু করেছে। ঠিক সেদিনই ঘটল বিপত্তিটা। উষার পেইন উঠেছে। প্রচণ্ড ব্যথাতে মেয়েটা চলা তো দূরে থাক, বিছানায় বসে থাকতেও পারছে না। এই খবর পেতেই সকালে বের হয়ে গেছে। কিছু সময় আগে ইয়াশ ফোন করে জানিয়েছে উষাকে হসপিটালে নেওয়া হচ্ছে। সেই ঠিকানায় আপাতত চলছে সবাই। দ্বিতীয় কাঁদছেন বিলাপ করে। বাচ্চা মেয়ে ওনার, না জানি কতটা সহ্য করতে হচ্ছে। অন্যদিকে আলমাস সাহেব কঠোর। তিনি প্রায় ধমকে উঠলেন। কান্নাকাটি করলে কি সব ঠিক হবে? একটু বুঝাতে মেয়েটাকে। বয়স কি খুব বেশি ওর? ওকে বুঝাতে পারলে না এখন বাচ্চা নেওয়ার প্রয়োজন নেই? আমি কি জানতাম নাকি? এসব জানতে হয়? অদ্ভুত বললে। স্থির থাকতে পারছে না আবৃতি। তুমুল গতিতে গাড়ি চালায় উন্মেষ, তবে রাস্তা যেন যাচ্ছেই না। বিপদ এলে এমনটাই হয়।
দীর্ঘ সময় পর হসপিটালে পৌঁছালো ওরা। ততক্ষণে উষাকে নেওয়া হয়েছে অপারেশন রুমে। ইয়াশ মাথায় হাত দিয়ে বসে আছে, দেহটা কেমন নেতিয়ে গেছে। সাহস দিতে উন্মেষ হাত রাখলো কাঁধে। মলিন মুখে ইয়াশের চোখ ছলছল করে। উন্মেষ বুঝে না কি করে সান্ত্বনা দিবে, ওর বুকটা যে পুড়ে যাচ্ছে। 3 ঘন্টার পর একটা সংবাদ এলো যা সকলকে স্থির করে দিয়েছে। আবৃতি 2 পা পিছিয়ে গেল, কান্না জুড়ে দিয়েছেন দ্বিতীয়া। ওনার 2 চোখের জল যেন আজ শুকাবেই না। ইয়াশের মা বাবার মাথায় হাত, আর ইয়াশ সে তো লাপাতা। বেলকুনিতে এলো উন্মেষ, সিগারেট ধরাতে গিয়ে দেখলো আবৃতি এসেছে, তাই আর ধরালো না, সময় নিয়ে শ্বাস নিল। সবকিছু এলোমেলো কেন হচ্ছে আবৃতি? আমার পরিবারেই কেন দুঃখ? ভেঙে পড়ছেন আবার? ভাঙছি না, কেউ যেন টেনে ভেঙে দিচ্ছে আমায়। উষাকে বোঝানোর দায়িত্ব তো এখন আমাদেরই, তাই না? কি বোঝাবো ওকে? বয়সটা কত বলো? এই বয়সটা খুবই রিস্কের, সেই জন্যই আমার বারবার চিন্তা হচ্ছিল শেষ রক্ষাটা আর হলো না। বাচ্চাটা শেষ করতে পারেনি আবৃতি, খুব কষ্ট হতে লাগলো। ডাক্তার জানালেন উষাকে কেবিনে নিয়ে আসা হয়েছে। সকলেই গেল দেখা করতে। উষা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, পেটে হাত রেখে বুঝে যায় বাচ্চাটা আর নেই। ওর আত্মা যেন শোক গুনতে শুরু করেছে। আবৃতি টেনে নিল 2 হাতে। বোন আমার, এইভাবে কাঁদে না সোনা, সব ঠিক হয়ে যাবে। বাচ্চাটা বাঁচলো না ছোট ভাবি, আমি পারলাম না ওকে বাঁচাতে। এইভাবে বলে না, আল্লাহকে ডাকো। আমার ছোট্ট সোনা, আমার প্রথম মা হওয়ার অনুভূতি সব শেষ হয়ে গেল ছোট ভাবি, সব শেষ। আমি কেমন করে বাঁচবো বলো? আমি কেন মরলাম না? এমন করলে কিন্তু মায়ের দেবো উষা। মেরে ফেলো ভাইয়া, আমি ভালো মা হতে পারিনি, বাঁচাতে পারিনি আমার সন্তানকে, নরকে উঠাই হবে না আমার। ঠোঁট উল্টে কাঁদে উষা। উন্মেষের দিকে ইশারা করে আবৃতি। ছেলেটার নত দৃষ্টিতে বোঝা যায় ইয়াশের হদিস মিলেনি। কে জানে কোথায় গেল ছেলেটা। সকলেরই মন খারাপ। উষার শ্বশুর শাশুড়ি বাড়ি ফিরে গেছেন। সেখানে বড় ছেলের বউ একা, মাসখানেক আগে কনসিভ করেছেন। যাওয়ার আগে অবশ্য বলল উষাকে নিয়ে যাবেন, তবে দ্বিতীয় বললেন বাড়ি থাকুক মেয়েটা। কিছু খাবি উষা? হুম, হালকা লিকুইড কিছু? ডাবের পানি খা একটু। ভালো লাগে না ভাইয়া। আপনি দিয়ে আসুন তো, ডাবের পানি খেলে একটু বল আসবে। রাস্তার ধারে গাড়ি থামিয়ে ডাবের পানি নিল উন্মেষ। জোর করে কয়েক ঢোক খাওয়ালো আবৃতি। উষা আবারও কাঁদছে। 1 সপ্তাহ গেলেও যখন উষার শ্বশুরবাড়ি থেকে কোনো খোঁজ এলো না, তখন সত্যি অবাক হলো আবৃতি। পুরো পরিবারটা ধকল সামলাতে ব্যস্ত। উন্মেষ আবার ঠিকঠাক বিজনেসে মন দিয়েছে। এভাবে থাকলে ব্যবসায় লস হবে। উষা বসে থাকে নিরালায়, ঘর থেকে বের হয় না। সন্ধ্যায় যখন উন্মেষ বাড়ি ফিরল তখন খুব ক্লান্ত দেখাচ্ছিল। নুন চিনির শরবত দিয়ে আবৃতি বলল, ইয়াসদের বাড়ি থেকে কেউ আসলো না একবার। মানছি যে এটা খুবই মর্মান্তক, তবে একটিবার ফোনও তো করাই যেত, অন্তত ইয়াস তো করতেই পারতো। আমরাও তো খোঁজ নিইনি, তাছাড়া ইয়াসও তো নিজ সন্তান হারিয়েছে। সবটা মেনে নিতে তো সময় লাগবে। তবু আমার কেমন যেন লাগছে। কেন বলো তো? জানি না, প্লিজ একবার খোঁজ নিয়ে দেখবে। কিছুতেই আমি শান্তি পাই না। দেখবো, এখন বসো পাশে। চিন্তিত মুখেই বসলো আবৃতি। উন্মেষ ওর হাতটা নিয়ে খেলছে, বাচ্চাদের মতো করে এদিক সেদিক ঘোরাচ্ছে। কি করছো? এমনি ভালো লাগছে। অভ্যেস এখনো যায়নি। যাবে কেন? অভ্যেস গড়েছিলাম যাওয়ার জন্য। তুমি বড় অদ্ভুত। আর এই অদ্ভুত মানুষটাকেই তুমি থাক, বাদ দাও সেসব। সবাই খেয়েছে? হ্যাঁ। তুমি খেয়েছো? না, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ফ্রেশ হও, একসাথে খাই। থ্যাঙ্কস আবৃতি। হঠাৎ থ্যাঙ্কস বললে যে? আমার ভাঙা পরিবারটাকে আবার জুড়ে দেওয়ার জন্য। লেখার মৃত্যুর পর আমি ভাবিনি সবাইকে আগলে নিতে পারবে তুমি। আপুর মতো আমি কখনোই হতে পারবো না উন্মেষ। কেউ কারো মতো হয় না আবৃতি। না তোমার মতে হতে পেরেছিলে লেখা, আর না তুমি লেখার মতো। তবু 4টে বছর একসাথে ছিলাম আমরা, কোনো অভিযোগ ওঠেনি। কাল একটু বাড়ি যাব, দিয়ে এসো তো। মামুনির শরীর ভালো নেই। ঠিক আছে, কয়দিন থেকে আসো না হয়? না, থাকা যাবে না এখন। আন্টি কতটা সামলাতে পারবে আমি জানি না। উষা তো খেতেই চায় না। তুমি বড় বেশি ভালো আবৃতি, তোমার মতো কেউ নেই। আমি তো স্বার্থপর। হুম, তুমি তো বলেছিলে। পরিস্থিতি বলিয়েছে, তবে এটাই সত্য, তুমি সব থেকে সেরা, সবার থেকে আলাদা। বড় লক্ষ্মী তুমি।
খাবে না? হুম। কেন? তোমায় খাবো। ছি, সরো বলছি। আই নিড ইউ আবৃতি, আই নিড ইউ। এখন একটু স্বস্তি চাই আমার। গত কয়েক মাস ধরে আমি অশান্ত হয়ে গেছি। প্লিজ বউ। আর বাধা দিল না আবৃতি। উন্মেষের স্পর্শগুলো গাঢ় হতে শুরু করেছে। এক একটা ভালোবাসার ছোঁয়া যেন ভাসিয়ে নিচ্ছে কোনো গভীরে। বরাবরই পাতলা ঘুম উন্মেষের, তবে আজ ছেলেটার ঘুম খুব গভীর। এই যে এত সময় ধরে আবৃতি ওর মাথায় হাত বুলাচ্ছে, চুমু খাচ্ছে অহরহ, কোনোটাই ধ্যান নেই। আবৃতি হাসল, মৃদু কোমল এক হাসি। ছেলেটার ভালোবাসায় সিক্ত হতে হতে ভুলে গিয়েছিল মানুষটা রক্ত মাংসে গড়া। স্থির করলো আবৃতি, নখগুলো আজই কেটে ফেলবে। উন্মেষের পিঠময় কতগুলো দাগ, গলায়ও আছে একটা। উঠার চেষ্টা করলো আবৃতি, তবে বলিষ্ঠ দেহের উন্মেষের শক্তপোক্ত এই আলিঙ্গনের সাথে পেরে উঠল না। ছেলেটার ঘন ঘন গরম নিঃশ্বাস আছড়ে পড়ল আবৃতির গলায়। আবৃতি ডাকে, ওঠো, অনেক বেলা হয়েছে। বিরক্ত কেন করো বউ? একটু ঘুমাতে দাও প্লিজ। এই তো ঘুমিয়েছি। অনেক সময় ঘুমিয়েছো। হুম। তাহলে আমাকে যেতে দাও। কোথায় যাবে? শুয়ে থাকো, এইভাবেই ভালো লাগছে। বাথরুমে যাব, গোসল করব। ছাড়ো এখন। একা কেন যাবে? চট করেই উঠে বসলো উন্মেষ। আবৃতি নিজেকে ঠিক করতেই আবারও এলোমেলো করে দিল উন্মেষ। চোখ রাঙালো মেয়েটি। সেসব পরোয়া না করে মেয়েটিকে কোলে তুলে নিল উন্মেষ। বাড়ি থেকে বের হওয়ার সময় আলমাস বললেন, তোমরা দুজনেই কিছুদিন ঘুরে আসতে পারো। না বাবা, এখন ঘোরাঘুরির কোনো প্রয়োজন নেই। তোর বাবা তো ঠিকই বলেছে, ঘুরে আয়, ভালো লাগবে। ভালো লাগার প্রয়োজন তো এখন নেই মা। উষা সবে একটু একটু ঠিক হতে শুরু করেছে। সব দিক আগে ঠিক হোক। হ্যাঁ আন্টি, আমারও তাই মনে হয়। আমরা তোমার পর আবৃতি। ছি ছি, তা কেন হবে? তাহলে আন্টি বলে ডাকো যে। লেখা যদি আমার মেয়ে হয়ে থাকে তবে তুমি কেন নয়? শীতল হয়ে এলো আবৃতির দু চোখ। দ্বিতীয় কাছে টেনে নিল মেয়েটিকে। ইয়াস এসেছে, রুগ্ন তার চেহারা। উষার পাশে এসে বসলো। উষা ভালো করে দেখে নিল প্রিয় স্বামীর মুখটা, তারপর বলল, কি হয়ে গেল? হুম, আমি খুব খারাপ মা, তাই না? এমন নয়। আমাদের বাচ্চাটা পৃথিবীর স্বাদ নিতে পারলো না। আমার খুব কষ্ট হচ্ছে ইয়াস, খুব কষ্ট। বাদ দাও সেসব, বাড়ি নিয়ে যেতে এসেছে। ব্যাগ গুছিয়ে নাও। দুদিন পর যাই। তাহলে গাড়ি পাঠিয়ে দিব? কেন? তুমি থেকে যাও। আমার ভালো লাগে না। দুদিন পর গাড়ি পাঠিয়ে দিব তাহলে। দরকার নেই, আমি আজই যাব। ঠিক আছে। কষ্ট পেল উষা। বড্ড অভিমান করে আজ যাওয়ার কথা বলেছে, তবে সেটা বুঝলো না ইয়াস। এটা যেন মানতেই পারছে না মেয়েটি। ওয়াশরুমে গিয়ে এক চোট কাঁদলো, আর তারপরই ভাবলো ইয়াসও ওর মতো অশান্তিতে ভুগছে, সেহেতু ছেলেটার আচরণ অস্বাভাবিক হতেই পারে। আবৃতিকে জড়িয়ে উষা বলল, আমার জন্য অনেক করেছে ছোট ভাবি। সমস্ত পাগলামো সহ্য করেও ঠিকই এসেছো খাওয়াতে। সব কিছুর জন্য থ্যাংক ইউ। বড়দের মতো কথা বলে আমাদের উষা পাখি। দেখি তো তোমায়। খুলে দেখ। বিয়েটা খুবই অস্বস্তিকর মধ্যে হলো। মন খারাপ ছিল খুব, তাই আর দেওয়া হয়নি। কি মামুনি, প্রয়োজন ছিল না মামুনি। আগেই তো বানিয়েছিলাম 2 বোনের জন্য 2 সেট গহনা। সন্ধ্যা থেকে টুকটাক আড্ডা চলছে। পরিবারকে হাসি খুশি দেখে উন্মেষের মন পুলকের আবাসে ভরে ওঠে। আবৃতি নাস্তা বানাতে ব্যস্ত, সাথে আছে কলি। উন্মেষ দাঁড়িয়ে রইল সুযোগের অপেক্ষায়, তবে সুযোগ হলোই না। কলি নড়ছে না এক চুল। কলি, শোন, আমার ঘরে গিয়ে দেখ। কি দেখবে? কি দেখবে? দাঁড়াও, মনে করতে দাও। বললেন না তো। ভুলে গেছি। আশ্চর্য, মাথা গেছে আপনার? হয়তো। কলি, আসো তো আমার সাথে। না। কেন? ও কেন যাবে না? তুই নাস্তা নিয়ে যা তো কলি। ঠিক আছে ভাইজান। কি হলো? তুমি আমার সাথে ঘুমাবে। কেন? এটা কেমন কথা? বউ হয়ে অন্য ঘরে ঘুমাবে? আর কিছুদিন। আজ তো মা বাবা এসেছেন, গেস্ট রুম পরিষ্কার করে নেই। প্লিজ আমার সাথে ঘুমাবে তুমি। সরো তো, খালি ধান্দা। হ্যাঁ, ধান্দাই তো। আমার মন খারাপ করো কেন? তুমি বুঝলে না? বুঝি না তো। চুপি চুপি চলে এসো। চুপি চুপি কেন? আমার লজ্জা করবে না? করুক লজ্জা, সবার সামনে দিয়ে নিয়ে যাব। ছাড়ো এখন। না, যদি পালিয়ে যাও। কোথায় যাব আর? অনেক দূরে। আমার ভয় হয় আবৃতি।
আমি তোমাকে হারাতে চাই না। তোমার বোনকে হারিয়ে বুঝেছি একটা সম্পর্ক দলিল হওয়ার পর কতটা আপন হয়ে যায়। হুট করেই না চাইতেও চলে আসা দায়িত্বগুলো ভালোবাসায় পরিণত হয়ে যায়। ভাগ্য তোমায় আমায় এক করেছে। ফের তোমায় ছাড়া সত্যি আমি মরে যাব, আর হারাতে পারবো না আমি। 1 মাসের মাথায় উষার কল এলো, যা ভয়ানক শোক বার্তার আভাস। উষার কান্নার আওয়াজগুলো আবৃতির চিত্তে ভয়ের তৈরি করেছে। উতলা হয়ে এলো ভেতর ঘর। রাত্রি প্রায় 2টো। উন্মেষ খুব কাজ করেছে বিগত দিনগুলোতে, সেই জন্য ঘুমটা বেশি। ছেলেটা জাগে না যেন, তার জন্যই একটু দূরে আসার চেষ্টা করলো, তবে খুব একটা লাভ হয়নি। উন্মেষের স্বভাব আবৃতিকে বুকে মিশিয়ে ঘুমানো। উপায়ন্তর পেল না আবৃতি। শুনছো? হুম। উষা কল করেছে, কাঁদছে খুব। কি? দেখো না। কি হয়েছে তোর? ভাইয়া, আমি শেষ হয়ে গেছি, সব শেষ হয়ে গেছে। কিসব পাগলের মতো বলছিস? ইয়াসকে ফোনটা দে, নিশ্চয়ই দুটোর মাঝে ঝগড়া হয়েছে। আমায় নিয়ে যাও ভাইয়া, আমায় নিয়ে যাও প্লিজ। ইয়াস আরেকটা বিয়ে করেছে, আমি বুঝতে পারছি না কি করব। আমি মরে যাব ভাইয়া, আমার জন্য বিষ নিয়ে আসবে প্লিজ। তৎক্ষণাৎ ইয়াসের বাড়িতে উপস্থিত হয় উন্মেষ, সাথে আবৃতিও এসেছে। মা বাবাকে জানায়নি এখনো, বয়স হয়েছে, সাথে একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। শরীর ভালো নেই তেমন। আবৃতি আগে হাঁটার চেষ্টা করলেই উন্মেষ থামায়। আমি আগে যাচ্ছি, পেছনে আসো। ইয়াস বসে আছে ড্রয়িং রুমে, পাশেই আদমরার মতো শুয়ে আছে উষা। মেয়েটার ঠোঁটের কোণে রক্ত। চিৎকার করলো আবৃতি। উষা, ছোট ভাবি, ছোট ভাবি, আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ। চুপ করো উষা, চুপ করো তুমি, কিছু হয়নি। ইয়াসের তেমন প্রতিক্রিয়া নেই। উন্মেষ যা বুঝার বুঝে নিয়েছে। ঝামেলা করতে চাইল এই মুহূর্তে, তবে ইচ্ছে করছে ইয়াসে প্রাণ বের করে নিতে। বোনকে নিয়ে বেরিয়ে এলো সে। বের হওয়ার আগে শুধু বলল, তোকে তো আমি দেখেই নিব, ভালো করলি না? জীবনের ধাক্কাগুলো বড় অদ্ভুত। কে জানতো ইয়াস নামক মানুষটি হুট করে মিলিয়ে যাবে উষার জীবন থেকে। 2 বছর ব্যয় করেছে উষা। প্রথম বছরের সম্পর্কটা গভীর হয়। 10ম শ্রেণীতে উঠতে না উঠতে ইয়াসের আবদার বাড়ে, এই মুহূর্তে বিয়ে করতে চায়। কারণ ওর নিজের ওপর নাকি ভরসা নেই। ও চায় না কোনো ভুল হয়ে যাক। ছেলেটা এমনভাবে বুঝালো যে কিশোরী উষা সর্বোচ্চ ভুলটা করে ফেললো। বিয়ে করলো লুকিয়ে, এমনকি মাস 2 পরই প্রেগনেন্ট। উন্মেষ খবর নিল সব। ইয়াস নিজ থেকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। এর আগে একটা চিঠিও দিয়েছে। উন্মেষ দেখালো সেটা। আবৃতি পড়লো, উষা, তুমি আমার জীবনের প্রথম মেয়ে নও। তোমার আগেও আমার বউ আছে, আমি তাকে ভীষণ ভালোবাসি। আমাদের বিয়েটা হয় আরও 5 বছর আগে। অনেকটা আবেগের বশেই হয়তো বিয়ে করেছি। সবে কলেজে উঠেছি তখন, একই ক্লাসে পড়তাম। ভালোবাসাটা শারীরিক মেলামেশাতে পরিণত হয়, কনসিভ করে ও। আমি তখন বুঝতে পারিনি কি করব। এক বড় ভাইয়ের সাহায্যে অ্যাবর্শন করাই ওর। তবে কে জানতো ওই অ্যাবর্শনটাই ওর গর্ভধারণ ক্ষমতা কেড়ে নিবে। মেয়েটা আবেগী, ভীষণ ভালোবাসতাম ওকে। চাইছিলাম ও যেন ইনসিকিউর ফিল না করে, তাই বিয়েটা করে ফেলি। তবে এরই মধ্যে ওর ইচ্ছে হয় ছোট ছোট হাত পা নিয়ে খেলা করার। তবে কপাল পোড়া আমাদের, অনেক চেষ্টা করেও বেবি হলো না। পাগলামি শুরু হলো ওর। আমি ওকে আলাদা রেখেছি। একটা ছোট জব করতাম, সেটা তো জানোই। যা রোজগার হতো এতে কখনো অসুবিধা হয়নি, তাই বাসা থেকে কখনো জানতেও পারিনি। আলাদা থাকলেও আমাদের ভালোবাসাতে ছিল সুখ। তবে একটা বাচ্চা খুবই দরকার। তার উপর বাবা বলল, আমাদের 2 ভাইয়ের মধ্যে যার সন্তান আগে হবে তাকে মোট প্রপার্টির 2 ভাগ দেওয়া হবে। তবে বাসায় তো জানে না আমি বিয়ে করেছি। এদিকে ভাইয়া বিয়ে করলো সে বছরেই। সম্পত্তি পাওয়ার চান্স বেড়ে গেল। আমি কি করব বুঝতে পারছিলাম না। তখনই তোমার সাথে আমার দেখা। আমার বন্ধুর কোচিং সেন্টারে যেতে তুমি। বোকাশোকা একদমই বাচ্চা, একটা ভালো লাগা কাজ করলো। ভাবলাম একটা বেবিই তো দরকার, আর তোমাকে পটাতে পারলে খুব সহজেই সবটা হয়ে যাবে। হলোও তাই। তবে কে জানতো ভাবি এত বড় সর্বনাশটা করবে। তোমার পেটের বাচ্চাটা ভাবির জন্যই শেষ হয়ে গেল। ষড়যন্ত্রের জবাব দেওয়ার ক্ষমতা আমার নেই। তুমি চাইলে আমার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে পারো। ভেতর থেকে জ্বলছি আমি, অশান্তিতে মাথা কাজ করছে না। তোমাকে নিজের কাছে রাখতে চাইছি না আর। বাচ্চা তুমি, সুন্দরীও, ভালো জায়গায় বিয়ে হবে। তবে যে মেয়েটা আমায় এতগুলো দিন ধরে ভালোবাসলো তাকে কি করে ছাড়ি। তাছাড়া আমার পরিকল্পনা ছিল বেবিটা হলে কোনোভাবে বেবিটাকে সরিয়ে ফেলবো, ইনিয়ে বিনিয়ে তোমায় ডিভোর্স দিব। সেসব তো আর হলো না, তাই নিজ থেকেই সব বললাম। জানি কষ্ট পাবে, তবে বিশ্বাস করো আমি তোমায় ভালোবাসিনি কখনোই। তোমার সাথে করা সব প্রতারণার জন্য আমি কেবল ক্ষমা চাইতে পারি।
ক্ষমা না করলেও ডিভোর্স লেটারে সাইন করে দিও। বাবা মা রেগে আছেন, তবে আমি মানিয়ে নেব আশা করি, কিন্তু দুই স্ত্রী মেনে নেবেন না। তাছাড়া আমি ওকে ছাড়তেও পারবো না, অপশন হিসেবে তোমাকেই ছাড়তে হলো। ভালো থেকো। হারামির বাচ্চাকে আমি ছাড়বো না। কোনো প্রয়োজন নেই ভাইয়া। উষা, তুই এখানে? আমি সব শুনেছি ভাইয়া। দেখো উষা, ওকে তো শাস্তি পেতেই হবে। কি লাভ ছোট ভাবি, যেখানে সে কখনো আমায় ভালোই বাসেনি, তাকে শাস্তি দিয়ে কোনো লাভ কি আছে আদৌ? বড়দের মতো মতামত দিল উষা। এইটুকু সময়ে যেন অভিজ্ঞ হয়ে উঠেছে মেয়েটা। বুকের বা পাশ মোচড়াচ্ছে। আবৃতির ভীষণ খারাপ লাগে। সেদিন যদি আরেকটু খতিয়ে দেখতো ওরা। ভাগ্যকে মেনে নিয়েছে সবাই। উষার ডিভোর্সটা হয়ে গেছে অনেকগুলো দিন। উষা এখন নিয়মিত কলেজ যাচ্ছে, যথাসম্ভব চেষ্টা করছে স্বাভাবিক হওয়ার। পুরো পরিবারটা ভেঙে গিয়ে আবার জুড়ে আসে। ঝড়ঝাপটা সব ফেলে এগিয়ে যাচ্ছে ওরা। 3টে টিকিট পাঠালেন আসাদ সাহেব। কক্সবাজার ঘুরে আসার জন্য এয়ার টিকিট আর হোটেল বুকিং। টিকিট পেয়েই ফোন করে আবৃতি। তোমরা কি বলো তো বাবা, কি করলাম রে মা? এই সময়ে টিকিট পাঠায় কেউ? টিকিট পাঠানোর জন্য টাইম লাগে আবার? তোরা সবে একটা ধাক্কা কাটালি, অবশ্য ধাক্কা তো যাচ্ছেই না, তাই একটু ঘুরে আয়, ভালো লাগবে। 3টা টিকিট। উষা যাবে না সাথে? ভালো কথা মনে করিয়েছো বাবা। ঠিক আছে, আমি এখন রাখি। তোমাকে খুব ভালোবাসি বাবা। শোনা মেয়ে, তুমি আছো দেখেই না বেঁচে আছি আমরা। এইভাবেই থেকে যাও বাবা, তোমরা না থাকলে আমি আসলেই বড় অসহায়। আবৃতি ভেবেছিল উষা ট্যুরে যেতে চাইবে না, কিন্তু মেয়েটি এক বলাতেই রাজি হয়ে গেল। বিষয়টা ভালো লাগলো আবৃতির। উষা ব্যাগ প্যাক করেছে, সেসবই দেখাতে এসেছে। একটা সাদা রঙের টপস রেখে যাচ্ছিল উষা। আবৃতি বলল, ওটা নিচ্ছ না কেন? ওটা তোমাকে অনেক সুন্দর লাগবে। কোনটা ছোট ভাবি? ওই যে সাদা টপস। টপসটা হাতে নিয়ে কি একটা ভাবলো উষা, আর তারপরই ফায়ার প্যাকেট নিয়ে তাতে ফেলে দিল টপস। আগুনে জ্বলতে লাগলো জামাটা। আবৃতির মনে হলো উষা হয়তো কোনো বিষয়ে ওর প্রতি আপসেট। তোমার কি হলো উষা? আমার কথায় কি রাগ করলে কোনোভাবে? না ছোট ভাবি। যদি ইচ্ছে না করতো তাহলে জামাটা না নিতে, এভাবে আগুনে পুড়িয়ে দিলে যে। জীবনে কিছু সুন্দর স্মৃতি তিক্ত হয়ে আছে ছোট ভাবি, আর সেসব স্মৃতিকে বই বেড়ানোর মতো নির্বুদ্ধিতা দুটো নেই, যা আমি করতে যাচ্ছি। উষার কথা না বুঝতে পারায় আবৃতি তাকিয়ে রইল নির্বাক হয়ে। ফোঁস করে দম ফেলে উষা, যেন কতকালের দীর্ঘশ্বাস। আসলে ছোট ভাবি, এই টপসটা ইয়াস এনে দিয়েছিল আমাদের ফার্স্ট নাইটে। হুড়মুড়িয়ে উঠল আবৃতি। উষাকে ধরতে গেলেই উষা বলল, আমার ভাঙতে দাও ছোট ভাবি, ভেঙে ভেঙে একদিন শক্ত হব আমি, খুব শক্ত। সুন্দর ফ্লাইট ছিল ওদের। ঘন্টা খানেকের মধ্যেই পৌঁছে গেল ওরা। হোটেলে গিয়ে চাবি নিয়ে এলো। আবৃতি বলল, তুমি আমার সাথে আসো উষা। কেন ছোট ভাবি? আমার সাথে থাকবে। কি বলো এসব? এটা হয় নাকি? এটাই হয়। হ্যাঁ, আমি আর আবৃতি এটাই ঠিক করেছি। ধ্যাত, তোমরা যে কি বলো ভাইয়া। আসো বোন আমার। না ছোট ভাবি, আমি একা থাকতে চাই একটু। আমি এসেছি শুধু মাইন্ড ফ্রেশ করতে। কিন্তু উষা, অসুবিধা হবে না আমার, জানো তো এখন আমি কবিতা লিখতে শুরু করেছি। আর ব্যাগ ভর্তি করে বই এনেছি, সব কবিতার বই। সারা রাত জেগে পড়বো বলে। তুমি কাছে থাকলে হবে নাকি সেটা? দাও চাবিটা। ফটাফট চলে গেল উষা। উন্মেষও আর আটকালো না। অনেকাংশেই মেয়েটির কথা সত্য। একটু একা থেকে নিজেকে বোঝার চেষ্টা করুন, মানিয়ে নিক সবটা নিজের মতো। শাওয়ার শেষ করে এসে আবৃত্তি দেখলো কিছু লিখছে উন্মেষ। মেয়েটি দেখতে যেতেই লুকিয়ে ফেললো। কি হলো এটা? লুকিয়ে দেখো কেন? তো দেখাও কি লিখছো। হুম, কি সমস্যা? আজ নয়, কাল দেখাবো। অদ্ভুত তো। যাই বলো না কেন, আজ দেখতে পাবে না। আজ রোমান্টিক মুডে আছি আমি। রোজই থাকো। আজ একটু বেশি। কাছে আসবে না, তোমাকে সুবিধার লাগে না। বড় সবসময় অসুবিধাই হয়, কাইন্ড অফ গুণটা। আচ্ছা, জোর করতে আসলে আমিও নায়িকাদের মতো হব। যেমন? টেবিল থেকে ফল কাটার নাইফ নিয়ে নিল আবৃতি। ফিজেল হেসে নাইফ ঘুরিয়ে বলল, দেহও পাবি না, মনও পাবি না শয়তান। তার আগে তোর পেট ফুটো করে দেব। বাংলা সিনেমা। আই এম সিরিয়াস। আই এম অলসো বিশেষ। ইচ্ছে করে শ্যাম্পু করেছো তাই না, যাতে আমায় কবজা করা যায়? ছি, তুমি সবসময় অশ্লীল। আরো হব। ঠোঁটের হালকা স্পর্শ করে ফের বলে উন্মেষ,
তোমায় নিয়ে আমার আহাজারি নেই তো শেষ। সুযোগ ফেলেই ছোঁয়ার ইচ্ছে যাকে হুটহাট, মাতাল হয়ে ডুবে যায় এদিক সেদিক। মন জানে এই দুই চোখে শুধু একজনই আছে। খুব ভোরে সমুদ্রে এসেছে উষা। বালির আস্তরণগুলো পায়ের সাথে মিশে গিয়ে গিজগিজ করে, আবার ধুয়ে যায় সমুদ্রের জলে। ভালো লাগে ওর। হালকা সমীরণগুলো স্পর্শ করে যায় গাল চিবুক সহ সর্বাঙ্গ। অনেক ভোর হওয়াতে মানুষজন নেই একদম। আসার পথে কাউকেই দেখেনি এদিকটায়। হঠাৎই একজনকে আসতে দেখলো, একবার তাকিয়ে দেখে ফিরিয়ে নিল। তবে ছেলেটা যেন ওর দিকেই আসছে। উষা পায়ের গতি বাড়ায়। এবার ছুটে আসছে ছেলেটা। ভয় পেলেন? জবাব না দিয়ে হাঁটতে শুরু করলো উষা। অদ্ভুত লোক। উষার সাথে তালে তাল মিলিয়ে পায়ের গতি বাড়ালো। উষা তখনই বলল, কি সমস্যা? অনেক সমস্যা। তো আমার কাছে কি? আপনার কাছেই তো সব। হোয়াট? এই তো আমি এসেছি আপনার কাছে আপনাকে চাইতে। পাগল নাকি? একদম পাগল, শুধু আপনার জন্য। সরেন সামনে থেকে। আমি আপনাকে পছন্দ করি উষা। ধুপ করে উঠল উষার হৃদয়। ছেলেটা ওর নামও জানে। মেয়েটি তৎক্ষণাৎ সরে এলো। পেছন থেকে ছুটে এলো হৃদ। শুনেন না? চাচ্ছি না শুনতে। আর মাথায় রাখবেন, ভাঙা গ্লাস কখনো জোড়া লাগে না। কথাটা অনেকাংশেই ভুল। বিস্ফোরিত হয়ে তাকায় উষা। হৃদ হেসে জবাবে বলে, ভাঙা গ্লাসকে জোড়া না লাগিয়ে বরং সেটাকে গলিয়ে পুনরায় গ্লাস বানানো যায়। বোকা বনে যায় উষা। এমন ভাবে তো ভাবেনি কখনো। তবে এই মুহূর্তে সে যেতে চায়। কোনো কথা শুনতে চায় না, একদমই না। বিকেলে হিমছড়িতে এলো ওরা। উষা এলো না মাথা ব্যথার অজুহাতে। ওরা যখন জলপ্রপাতের পথে যাচ্ছে তখনই ব্যাঙের মতো লাফিয়ে এলো হৃদ। এক চিলতে হাসি ফুটলো উন্মেষের অধরে। ভালো আছিস হৃদ? খুব ভালো, একদম ফুরফুরে। ফোনে কথা বললি কাল রাতে আর আজই চলে এলি? মন যে মানছিল না ভাই। বাসায় সবাই ঠিকঠাক? আর রিয়াদের কি খবর? বউ নিয়ে আসবে সামনের মাসে। তোমার বন্ধু তো আবার বিদেশি বউ পেয়েছে। হেসে ওঠে উন্মেষ। আবৃতির সাথে পরিচয় করিয়ে দেয়। হৃদ হচ্ছে উন্মেষের ফ্রেন্ড রিয়াদের ছোট ভাই। খুব চঞ্চল, কিছুটা দুষ্ট প্রকৃতির। একসময় উন্মেষ পড়াতো ওকে। কাল হঠাৎই ফোন করলো, বলল উষার কথা। মেয়েটিকে খুব ছোট দেখেছে। ওই তো ক্লাস 4-5। বিদেশ যাওয়াতে অনেকটাই যোগাযোগ ছিন্ন ছিল। উন্মেষ যখন উষার ঘটনাটা বলল তখন হৃদ যেন খুশিই হলো। চট করেই বলে দিল নিজের মনে জমিয়ে রাখা অনুভূতির কথা। উন্মেষ বিশেষ কিছু বলেনি, তবে হৃদের আগ্রহটা খুব বেশি। অসহিষ্ণু কণ্ঠে বলল উন্মেষ, অনুভূতি থাকাটা ভালো, তবে এই অনুভূতিটা টেনে ধরে জীবনে চলবে তো হৃদ? আমার বোন কিন্তু ডিভোর্সি। ভাই তুমি জানো আমি কেমন? আমার কাছে এসব ম্যাটার করে না। নিষেধ করছি না, তবে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে কিন্তু। উষার পড়াশোনা না শেষ হওয়া অবধি ওকে বিয়ে দিব না। আমার কোনো প্রবলেম নেই ভাই। আমি শুধু উষাকে জীবন্ত করতে চাই। ছোট ছোট অনুভূতি বীজ বপন করতে চাই। স্নিগ্ধ হয়ে এলো উন্মেষের দু চোখ। ছেলেটা চট করে আবৃত্তি আর ওর ছবি তুলে দিল। সেই ফটোটা বের করে বলল, ভাবি এটা আপনার গিফট। কি করব বলেন? ভাই তো আর দাওয়াত দিল না, তবে চাচা হওয়ার মিষ্টিটা চাই খুব দ্রুত। লজ্জায় পড়ল আবৃত্তি। ছেলেটা ওর সমবয়সী হবে, তবে লাজ লজ্জা নেই একটুও। ঝর্ণার পানিতে হালকা ভিজে গেছে আবৃত্তির শাড়ি। ফুটে উঠেছে পেটের অংশটা। টুক করে চিমটি কেটে দিল উন্মেষ। রাগলো আবৃত্তি, লাল করেছে নাক। কি হলো এটা? যা হবার তাই হয়েছে। জ্বলছে খুব। ওয়েট। কথা শেষ হতে না হতে পেটে সিক্ত ঠোঁট স্পর্শ করায় উন্মেষ। শীতল পানিতে এমনিতেই শিরশিরে অনুভূতি হচ্ছিল। এবার যেন সমস্ত অনুভূতি আবৃত্তিকে স্পর্শ করে গেল। আলগোছে নিজের দিকে জড়িয়ে নিল উন্মেষ। একটা জিনিস দেখবে? কি? চিঠি। কিসের চিঠি? আমার লেখা তোমার জন্য চিঠি। গত 4 বছরে জমায়েত করা অব্যক্ত সব চিঠি। কথা শেষে বাক্সটা নিয়ে এলো উন্মেষ। আবৃত্তি খুলতেই দু চোখ ডুবে এলো জলে। উন্মেষ বলল, গুনো। শুনতে লাগে আবৃত্তি। মোট 1461টা চিঠি। হেসে উঠল উন্মেষ। আবৃত্তি দেখে শেষ চিঠিটা কাল রাতের লেখা। মুগ্ধ নয়নে মেয়েটাকে অবলোকন করলো উন্মেষ। ততক্ষণে আবৃত্তি ওর কাছে চলে এসেছে। 4 বছর আগে যেমন নিজ থেকে উন্মেষকে চুমু খেত, ঠিক তেমনি ভাবে ছেলেটার পায়ের উপর পা রেখে উষ্ণ ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। অবাক হয়নি উন্মেষ, তবে ভালো লাগাটা ভীষণভাবে জেগে বসেছে। লজ্জা দিবে না প্লিজ? দিব না, তাকাও একবার। আবৃত্তি তাকালো। উন্মেষ কেবল হাসলো, তারপর বলল, আজ থেকে তোমার জন্য সমস্ত চিঠি লেখা বন্ধ হলো।
শেষ যেদিন চুমু দিয়েছিলে তারপরের দিন থেকেই এই চিঠি লেখা শুরু। সমস্ত ভালোবাসা মান অভিমান আজ ভেঙে গেছে। হাওয়ায় উড়িয়ে দাও আমার অভিমান, উড়ে যাক পুরো চিঠি। তাই করলো আবৃত্তি। সবগুলো চিঠি নিয়ে উড়িয়ে দিল হাওয়ায়। চিঠিগুলো ভাসতে লাগলো হাওয়াতে। আবৃত্তি দেখতে পায় সমস্ত অভিমান ভেঙে ডানা মেলে হাওয়ায় ভেসে যায় উড়ো চিঠি। তবে উন্মেষের চিঠি লেখা কি বন্ধ হবে আদৌ? বুকের ভেতরে আরেকটি নারী খুব করে ডানা মেলে দিয়েছে। সেই নারীর জন্য অন্তত জীবন চিঠি লিখতে হবে। তবে সেই চিঠি কি কখনো লেখার নিকট পৌঁছাবে? এর কোনো উত্তর নেই। উন্মেষ হতাশ হয়ে শ্বাস ফেলল। আবৃত্তির জন্য বুকটা যেমন পুড়ে তেমনি পুড়ে লেখার জন্য। কি অদ্ভুত তার জীবন। দুনিয়া বলে একই সাথে একাধিক মানুষকে ভালোবাসা যায় না, অথচ উন্মেষ তার নিজের জীবন দিয়ে বুঝেছে এক জীবনে দুই নারী তার হৃদয়ের দখল নিয়েছে। আসলেই ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কলি। বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে যেন। লেখা চা বসালো চুলোয়। 1 চামচ চিনি, 2 চামচ গুঁড়ো দুধ। তারপর এলো মেয়েটির নিকট। কাঁদিস কেন? আমি চাকরি ছাইরা দিয়েছি ভাবিমণি। আমি আর থাকতে পারতেছিলাম না ওই বাড়িতে। আমার দিলে খুব ব্যথা হয়, খুব যন্ত্রণা লাগে। আপনার লাইগা বুক পড়ে। পাগলি মেয়ে, ঠিক আছে, আর বলবো না যেতে। এখন কান্না থামা। আপনি কেন এমন করলেন ভাবিমণি? কেন করলেন এমন? সুখের সংসারটা কেন ছাইরা দিলেন? সবার থেকে কেন আলাদা হইলেন? সবাই জানে আপনি মৃত, অথচ আপনি জিন্দা আছেন। কেন এমন করলেন? কলির এত কেনর উত্তর আজ দিবে লেখা। তার আগে ওভেন থেকে কেকটা নামালো। ফ্রুট কেক, উন্মেষের ভীষণ প্রিয়। নিজ হাতে ডিজাইন করলো লেখা। তারপর বলল, দেখ তো কেমন হয়েছে। তোর ভাইজানের পছন্দ হবে না? বিস্মিত হলো কলি। লেখা নিজ হাতে ফ্রুট কেক বানিয়েছে, সেটা নাকি যাবে উন্মেষের কাছে। উপরে আবার লিখেছে হ্যাপি 4th অ্যানিভার্সারি। সব এলোমেলো হয়ে এলো কলির নিকট। লেখা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। পাটা ভালো হয়ে গিয়েছিল, তবে 8তলা থেকে দ্রুত নামার সময় আবার চোট লাগে। ডাক্তার বলেছেন এটা হয়তো আর ভালো হবে না। অবশ্য ভালো হলেই বা কি। বুকে থাকা ভারী নিঃশ্বাসগুলো বাষ্পের মতো বেরিয়ে এলো। জীবন আর কদিন। ডেলিভারি ম্যানের হাতে কেকের পার্সেলটা দেওয়ার আগে লেখা সাবধান করলো, কেকের যেন কিছু না হয়। হবে না ম্যাম, আপনি চিন্তাহীন থাকুন। কলি তখনও নিশ্চুপ। চা এগিয়ে দিল লেখা। চোখের জল মুছে কলি। আপনি খান ভাবিমণি। তোর জন্যই বানিয়েছি, খেয়ে দেখ, ভালো লাগবে। চা নিল কলি। লেখা বলতে শুরু করলো, উমেশের সাথে আমার বিয়েটা হলো পারিবারিকভাবে। তবে এর আগের ঘটনাগুলো আমি জানতাম না। ওকে হঠাৎ করে এক দেখাতে অতিরিক্ত ভালোবেসে ফেলেছিলাম। আর ভালোবাসাটা মারাত্মক হয়ে ওঠে। একটা পর্যায়ে আমি পাগলের মতো হয়ে যাই, কারণ উমেশ আর আমার বিয়েটা প্রায় ভেঙেই যাচ্ছিল। কারণটা অবশ্য তখনও অজানা। আবার হুট করেই সব ঠিক হয়ে গেল। ঝড় পেরিয়ে আমাদের বিয়ে হয়। বিয়ের পরের দিনই চলে যায় উমেশ। কেন যায় সত্যি আমি জানি না। তবে 7 দিন পরে এসে আমার স্ত্রীর মর্যাদা দেয়। বিশ্বাস কর কলি, তখন আমি ওর চোখে ভীষণ ভালোবাসা দেখেছি। ছেলেটা নিখুঁত অভিনেতা। এভাবেই দিন যেতে থাকে। তুই তো জানিস আমার অসুস্থ হওয়ার কথাটা। আমি বারবার আল্লাহর কাছে চাইতাম অসুখটা মিথ্যে হয়ে যাক। আমি আবার ফিরে পেতে চাই উমেশকে। রোগটা আসার পর ওই জন্য আমায় আরো বেশি আঁকড়ে ধরে। আমি তখন আরো ডুবে যাই, বাঁচতে চাই। আল্লাহ কিছুটা শুনেছিল আমার কথা। আমার রোগটা তখনও অতটা গভীর ছিল না। তবে ভুলে গেলে চলবে না আমি ক্যান্সারের রোগী। কিছুটা সুস্থ হতে শুরু করেছিলাম। খুব বেশি খুশি ছিলাম। নতুন রিপোর্ট দেখানোর জন্য সারপ্রাইজ প্ল্যানও করি। তবে সেদিনই সামনে আসে সত্যটা। উমেশ তো বই খুব ভালোবাসে, তাই আমি কিছু বই কিনে এনেছিলাম। লাইব্রেরিতে রাখতে যেতেই দেখি অগোছালো হয়ে আছে বেশ কিছু বই। গোছাতে যেতেই চোখে পড়ে একটা ডায়েরি। সেটাই কিছু লেখা ছিল আবৃত্তিকে নিয়ে। আমি তো উমেশের লেখা চিনতে পারি চোখ বন্ধ করেও। আমার আগ্রহ জাগে। তখনই খোঁজ পাই আরো কিছু চিঠির। সবটা পরিষ্কার হয়ে আসে আমার কাছে। আবৃত্তি আর উমেশ দীর্ঘদিন প্রেমে আবদ্ধ ছিল। আমার জন্য পাত্র দেখা হচ্ছিল। উমেশের বিয়ের জন্য বাসা থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছিল। তো সেইভাবে আসে সম্বন্ধটা। উত্তেজনা দমাতে না পেরে কলি বলল, ভাইজান কেন আপনারে দেখতে গেল? আবৃত্তি আপামনির লগে সম্পর্ক থাকা সত্ত্বেও? চা ঠান্ডা হয়ে যাচ্ছে। চা কাপে চুমুক দিল কলি। লেখা ফের বলা শুরু করলো, উমেশ ভেবেছিল আবৃত্তিকে দেখতে যাচ্ছে, কারণ ও তো জানতো আবৃত্তি একা। তখনও জানতো না মেয়েটা যে এতিম। সেহেতু একই বাড়ির ঠিকানা হওয়াতে উমেশ ভেবেছে চমকে দিবে আবৃত্তিকে, তাই রাজি হয়ে যায়। কিন্তু ঘটনা ঘটে ভিন্ন। চমক দিতে গিয়ে নিজেই চমকে বসে। আমাকে দেখে ওর মাথা খোলাসা হয়ে আসে। সেদিন দ্রুতই চলে যায় ওরা। খোঁজ নেই 1 সপ্তাহ হতেও।
আমি উন্মেষকে মন দিয়ে বসি, খুব বেশি অনুভব করে ফেলি। কেন কিভাবে কিছুই জানি না, শুধু মনে হচ্ছিল ওকে ছাড়া বাঁচব না। সকলের সামনে কত পাগলামিও করেছি, মরতে বসেছিলাম, এত অশান্তি শুরু করেছিলাম। বাবা মা আবৃত্তি আমাকে বোঝানোর চেষ্টা করলো, তখন আমি বুঝিনি। বারবার নিজেকে শেষ করার ইচ্ছে হচ্ছিল। এত বেশি পাগলাটে হয়ে যায় যে হসপিটালে অ্যাডমিট করাতে হয়। আর সেসব আবৃত্তিকে দহন দিতে থাকে। চেয়েও পারেনি নিজের ভালোবাসার কথা বলতে। ওই যে নিজের মা বাবা নেই। জানিস তো, এই পৃথিবীতে মা বাবা ছাড়া সত্যিই কেউ আপন নয়। আমরাও পারিনি আবৃত্তি নির্ভরতা হতে। ওর মাঝে বড় হয়েছে এক দায়বদ্ধতা। ও যদি এতিম না হতো তবে গল্পটা ভিন্ন হলেও হতে পারত। সবকিছু মিলিয়ে আমার যান বাঁচানোর জন্য আবৃত্তি উন্মেষকে ফোর্স করে বিয়ে করার জন্য। সত্যি বলতে মেয়েটা আমায় খুব ভালোবাসে। ছোট থেকে ওকে আগলে রেখেছিলাম। সেই প্রতিদান দিতেই হয়তো নিজের ভালোবাসাটা লুকিয়ে এমনটা করেছিল। তবে ওদের জন্য এটা খুব বেশি বেদনার ছিল। বিয়ের প্রথম সপ্তাহ মিথ্যে কাজের বাহানা দেয় উন্মেষ। মূলত বিয়েটা মেনে নিতে পারেনি তখনও। আবৃত্তি বলেছিল কখনোই উন্মেষকে বিয়ে করতে পারবে না। যদি আমায় বিয়ে না করে তবে নিজেকে শেষ করে দিবে হয়তো। কারণ ও চায় না আমার পরিবার ভাবে ওর জন্য আমার জীবন শেষ হয়ে গিয়েছে। এতিম প্রেমিকার দোহাই রক্ষা করতে গিয়ে নিজের জীবনটাই এলোমেলো করে ফেললো ছেলেটা। আর আমি তখন সুখ নিয়ে খেলছিলাম। কি স্বার্থপর ভাবতে পারিস? উন্মেষ আর আমার সম্পর্কটা হয়তো কখনোই স্বাভাবিক খবর ছিল না। নিজের মনের ব্যর্থতা জানান দিতেই আবৃত্তির সাথে দেখা করে উন্মেষ। আবৃত্তি ওকে আবার ফোর্স করতে থাকে আমাকে ভালোবাসার জন্য। আর শুরু হয় একাধিক নিষ্ঠুর প্রেমের কাহিনী। তারপর থেকে আবৃত্তি আর উন্মেষের কখনো কথা হয়নি। দুজন নিজেদের আলাদা করে ফেলে, অথচ মনটা সেসব লজিক মানে। আমার আর উন্মেষের সমঝোতার সম্পর্কটা তবু ভালোই যাচ্ছিল। বাধ্য পাখির মতো সব করলো উন্মেষ। ওর জীবনে আবৃত্তির জায়গা ছিল সবার শীর্ষে। সেই জন্যই সবটা চুপ করে মেনে নিতে থাকে। প্রেমিকার চোখের জল ওকে পুড়াচ্ছিল কিনা। অন্যদিকে মা বাবা হারা আবৃত্তির সবটা জড়িত আমরাই। তাই এত বড় সিদ্ধান্ত নিয়েছিল সেদিন। জানিস তো, আমার না এখন খুব লোভ জাগে। যার ভালোবাসার অভিনয়টাই এত সুন্দর, না জানি তার ভালোবাসাটা কতটা সুখকর। ভাগ্য বড় অদ্ভুত। আমি কিছুতেই আমার জায়গাটা ছাড়তাম না। বিয়েটা হয়েছে এটা তো সত্য। ভালোবাসা না থাকুক, হোক সেটা অভিনয়। তবে সেসব তো আমি সত্য বলেই জানতাম। তবে যেদিন জানলাম আমায় ভালোবাসে না উন্মেষ, সেদিন থেকে আমার দুনিয়া আলাদা হতে শুরু করলো। আমি ওকে ভীষণ ভালোবাসি রে। সবকিছুই বেরঙিন তখন। আমার সৃষ্টিকর্তা জানেন আমি কতটা ভালোবাসি ওকে। এত কিছুর পরও আমি আমার জায়গাটা ছাড়তাম না। তাছাড়া আমি তো মাও হতে পারবো না কোনোদিন। রোগটা কতটা ঠিক হবে এটাও জানি না। আর সবসময় আমি কেন ঋণী হয়ে থাকবো আবৃত্তির কাছে? আমি ওর কাছে কৃতজ্ঞ ঠিক। তবে যথাসম্ভব আমি ফিরিয়ে দিলাম। মিথ্যা অপারেশনের নাটক আর গুণ লাগিয়ে নিজেকে মৃত বানালাম সবার নিকট। এমনিতেও কিছুদিন পর আমি মরে গেলে ওদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে থাকতো। ওরা কখনোই এক হতো না। আমার জন্য দুজন ব্যক্তি কেন কষ্ট পাবে বলতো? সত্যি বলতে আমার ভুল অনুভূতি আর আবৃত্তির স্যাক্রিফাইস সকলের জীবনটাই বদলে গেল। সেদিন যদি উন্মেষের জন্য পাগল না হতাম তবে গল্পের শেষটা এত দুঃখের হতো না। আবৃত্তি নিজের সুখ বিসর্জন দিয়ে আমার সুখ কিনেছিল। আর উন্মেষ নিজের ভালোবাসাকে খুন করে আমায় ভালোবাসার চেষ্টা করেছে। অথচ সফল ছিল না সে। ভালোবাসার চেষ্টা করেও পারেনি ভালোবাসতে। আর সব যখন বিপরীত হয়ে ঠিকঠাকভাবে চলছিল, তখন এই রোগটা এসে সব করে দিল এলোমেলো। ঠুনকো হয়ে রইল আমার ভালোবাসা। জীবনের কাছে হেরে গেলাম আমি। কথা শেষ করে লেখা দেখলো অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে কলি। ঠোঁটের কোণ বেয়ে নেমে যাচ্ছে তরল। দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো লেখার চোখ থেকে। কলির চোখ দুটো বুজে এসেছে। মেয়েটিকে চায়ের সাথে বিশেষ এক ধরনের ঔষধ দেওয়া হয়েছে, যার ফলে সে হারিয়ে ফেলবে পুরনো স্মৃতি। কলির পাশে পড়ে রইল রেকর্ডার। লেখা দু হাতে সেটা বন্ধ করে দিয়ে বলল, আমায় মাফ করিস কলি। তোর স্মৃতিকে বাঁচিয়ে রাখলে তুই সবটা উন্মেষকে বলে দিতি। আর উন্মেষ দ্বিধায় ভুগত, শান্তি পেত না ওরা। ওদের সম্পর্কটা পুনরায় ভেঙে যেত। তুই বড্ড বেশি ভালোবাসিস আমায়। আমিও বাসি বোন। তবে ভালোবাসা মানেই এক একটা উৎসর্গ। আমায় ভালোবেসে তোর অতীতের সব স্মৃতি উৎসর্গ করতে হলো। বড্ড নিষ্ঠুর আমি। সবাই ভালোবাসার কাঙ্গাল। আমি চাই আমার ভালোবাসার মানুষটিও ভালো থাকুক ভালোবাসায়। অথচ আমার গল্পে সবার চোখে নিজের অজান্তেই ভিলেন হয়ে রইল ওরা দুজন। আজ থেকে আমার চিঠি লেখা শুরু। যে চিঠি কখনো হাওয়ায় ভেসে পৌঁছাবে না আমার ভালোবাসার কাছে। যে চিঠি পড়ে থাকবে শূন্য বুকে অব্যক্ত অক্ষরে। কলিং বেজে উঠল। আবৃত্তি সবে গোসল করেছে। উন্মেষ ওকে জড়িয়েছিল, দু একটা দুষ্টুমি করছিল। ঠিক এমন সময় পার্সেলটা দিতে এলো ডেলিভারি ম্যান। কালই কেকটা অর্ডার করেছিল উন্মেষ। লেখার প্রতি ওর একটা ভালো লাগা জন্মেছিল। আলাদা মায়া কাজ করে এখনো। দীর্ঘদিনের বিবাহিত জীবনের সবটা তো অভিনয় নয়, কিছু হলেও সত্য। আর এই সত্য হলো ভালোবাসা। একসাথে থাকতে থাকতে লেখাকে অজান্তেই ভালোবেসেছে উন্মেষ।
অথচ লেখা জানতেই পারল না। সেই মায়া ভালোবাসা ধরেই চতুর্থ বিবাহ বার্ষিকী উদযাপন। আবৃত্তি আর উন্মেষ একসাথে কেকটা কাটলো। দুজনের বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। বেলকনিতে এসে দাঁড়ালো। বাস্তবতায় উন্মেষ আর আবৃত্তিদের মিলনে লেখারা হারিয়ে যায়, তবে ওদের গল্পটা ভিন্ন। ওদের গল্পে লেখা হারিয়ে যায়নি, আর না কখনো যাবে। প্রতিটা স্পন্দনে লেখা থাকবে এক দীর্ঘশ্বাসময় ভালোবাসা হয়ে, যার কোনো ব্যাখ্যা নেই। কারণ লেখা এমনই একজন যাকে চাইলেও ভোলা যায় না। আজকের আকাশের চাঁদ যেন একটু বেশি সুন্দর। রূপালী রাঙা থালার মতো বিশাল চাঁদ যেন বলছে, ভালোবাসায় সিক্ত হোক আরেকটা প্রহর। লেখাকে দাফন করে এলো ডাক্তার চৌহান। 3টে বছর ধরে চলল মেয়েটির চিকিৎসা। লেখা একদমই হাল ছেড়ে দিয়েছিল। মানসিক শক্তির একটা ঘাটতি ছিল। জোহান ছিল লেখার বন্ধু। হসপিটালের মিথ্যা অভিনয় করতে সাহায্য করেছিল জোহানে। খুব আশা ছিল মেয়েটিকে বাঁচাতে পারবে, তবে যে নিজেই বাঁচতে চায় না তাকে কে বাঁচাতে পারে? আবৃত্তি আর উন্মেষের ফুটফুটে সন্তান হয়েছে আজ। ফুটফুটে এক মেয়ে বাবু। লেখাকে স্মরণ করে মেয়েটির নাম লেখার নামের সাথেই মিল রেখে রাখা হয়েছে। হৃদ এখনো চেষ্টা করছে উষাকে ভাঙা থেকে পুনরায় নতুন করে তৈরি করার। সবটাই এখন পরিপূর্ণ। সে কথা ভেবেই একদল হাহাকার এসে চেপে ধরল জোহানকে। ছেলেটার কাছে জমা হয়েছে অনেক চিঠি, লেখার নিজ হাতে লেখা সবগুলো। এক একটা চিঠি এক একটা চরিত্রের জন্য ব্যক্ত করা। হিমছড়ির পাহাড়ে এলো জোহান। বাক্স ভরা চিঠিগুলো একটা একটা করে উড়াতে লাগলো। লেখার ভুলে ভরা জীবনের সমস্ত পূর্ণতা অপূর্ণতা দলিল হয়ে হাওয়ায় ভাসতে লাগলো চিঠিগুলো।